নমস্কার, লগ্নগাথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে ভেদিক অ্যাস্ট্রোলজি লেকচার 1 এ আমরা শিখব যে প্রেডিকশন বা গণনা কিভাবে করতে হয়। সেটা শেখার জন্য প্রথমে আমাদের ৩ খানা জিনিস শিখে নেওয়া খুবই অনিবার্য। সেটা হলো যে হাউস বা ঘর কি এবং এর বৈশিষ্ট্যগুলো কিরকম? রাশি কি এবং রাশির বৈশিষ্ট্যগুলো কিরকম? আর ৯ খানা প্ল্যানেট বা গ্রহ কি সেগুলোর বৈশিষ্ট্য কিরকম? ঠিক আছে? তো ১ম যে প্রশ্ন হলো যে বার্থ চার্ট, জন্মছক কি? আমাদের মাথার ওপর আকাশ ৩৬০ ডিগ্রি। মহর্ষি পরাশর অর্থাৎ যিনি এই জ্যোতিষশাস্ত্রের রচনা করেছেন, তিনি এই ৩৬০ ডিগ্রি আকাশকে ১২টা সমান ভাগে বা ঘরে বিভক্ত করেন। তাহলে প্রত্যেকটা ঘর ৩০ ডিগ্রি করে দাঁড়ালো। আকাশে যে রাশিগুলো আমরা দেখতে পাই, এই রাশিগুলো সর্বদাই এই ১২টা ঘরে ঘোরে। শুধু যে রাশি ঘোরে তা না, ৯ খানা প্ল্যানেটও এই ১২টা ঘরে ঘোরে। এখানে আমি একটা জিনিস বলে রাখি যে সূর্যকে জ্যোতিষশাস্ত্রে প্ল্যানেট বা গ্রহ হিসাবে ট্রিট করা হয়। অ্যাস্ট্রোনমি অনুসারে সূর্য কিন্তু প্ল্যানেট না, একটা স্টার। মানে যেকোনো মহাকাশে যেকোনো সেলেস্টিয়াল অবজেক্ট যার মধ্যে নিউক্লিয়ার ফিউশন হচ্ছে, হয়ে লাইট বা হিট জেনারেট করছে, সেটাকে স্টার বলা হয়। তার আশেপাশে যত ছোট গ্রহ রয়েছে, যে এগুলো এই স্টারের আলোয় আলোকিত হচ্ছে, তাদেরকে প্ল্যানেট বলা হয়। কিন্তু অ্যাস্ট্রোলজিতে সূর্যকেও একটা গ্রহ হিসেবে ধরা হয়েছে। তো আমরাও সেটা মেনেই আমরা চলবো। যখন আমরা জন্মাই তখন ঠিক সেই মুহূর্তে আকাশে কোথায় কোন গ্রহগুলো কোন রাশিতে রয়েছে, কোন ঘরে অবস্থান করছে, আমরা সেটাকে লিখে ফেলি। আর সেটাই হলো বার্থ চার্ট অথবা জন্মছক। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বার্থ চার্ট সবসময় এরকম দেখতে হয়। ঠিক আছে? এই যে স্কোয়ারটা, এই স্কোয়ারটার মধ্যে হচ্ছে ৩৬০ ডিগ্রি আকাশকে ১২টা ঘরে বিভক্ত করা হয়েছে। এখানে যে নাম্বারগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই নাম্বারগুলো হচ্ছে ঘরের নাম্বার। ঠিক আছে? আমি রোমান লিখেছি, তার কারণ বুঝতে যাতে অসুবিধা না হয়। কারণ এই ঘরের নাম্বার লেখা থাকে না। আমরা চার্টে যে নাম্বারগুলো দেখতে পাই সেসব এখানে ৬, এখানে ৭ এরকম যদি লেখা থাকে, এগুলো সব হচ্ছে রাশির নাম্বার। ঘরের নাম্বার কখনো লেখা থাকে না। ঘর সবসময় যেখানে আছে সেখানেই থাকে। আপনারা এটাকে এরকম ভাবে ভাবতে পারেন যে ধরুন আপনি বাড়ি শিফট করছেন, বাড়ি বদলাচ্ছেন। আপনি চলে যাবেন, আপনার জিনিসপত্র, ফার্নিচার, আপনার যত বিলঙ্গিংস রয়েছে সেগুলো চলে যাবে। কিন্তু বাড়িটা কিন্তু চেঞ্জ হবে না। বাড়িটা যেখানে আছে সেখানেই থাকবে। আপনি শিফট হবে, আপনার জিনিসপত্র শিফট হবে, কিন্তু বাড়ি চেঞ্জ হচ্ছে না। ঠিক সেরকমই এই জ্যোতিষশাস্ত্র, ঠিক সেরকমই আপনি ভাববেন যে ঘর কখনো চেঞ্জ হবে না। প্রথম ঘর এখানে রয়েছে, এটা হচ্ছে ফার্স্ট ঘর। ঠিক আছে? সবসময় ফার্স্ট ঘর এখানেই হবে। এখানে যদি নাম্বার এখানে লেখা থাকে, বুঝবেন এটা হচ্ছে রাশি নাম্বার। ঘর হচ্ছে এটা। ঠিক আছে? এখানে যদি ২ লেখা থাকে, কোনো ধরুন এখানে ধরো ২ লেখা আছে, তাহলে এটা হচ্ছে রাশি হচ্ছে ২। ঘর হচ্ছে এটা 4th হাউসেই থাকবে। আরেকটা জিনিস সেটা হলো, যখনই আমরা ঘর কাউন্ট করব, তখন সবসময় আমরা অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করি। মানে ঘড়ি যেদিকে মুভ করে ক্লকওয়াইজ, ঘড়ি কাঁটার বিপরীত দিকে আমরা মুভ করব। সেটা কিরকম? সেটা হচ্ছে ১ নম্বর ঘর হচ্ছে এটা। তারপরে হচ্ছে ২ নম্বর ঘর এদিকে। তারপরে হচ্ছে ৩ নম্বর ঘর এদিকে। তারপরে হচ্ছে এটা হচ্ছে ৪ নম্বর ঘর। এটা হচ্ছে ৫ নম্বর ঘর। তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে আমরা এই দিকে যাচ্ছি আস্তে, আস্তে। এটা হচ্ছে ৬, এটা হচ্ছে ৭ নম্বর ঘর। এটা হচ্ছে ৮ নম্বর ঘর। এটা ৯ নম্বর ঘর। এটা ১০ নম্বর ঘর। এটা ১১, আর এটা হচ্ছে ১২। ১২ পরে আবার এদিকে ১ চলে আসবে। মানে এরম ভাবেই আমরা ঘুরবো। আমরা কখনো মানে এরম ভাবে যাব না। ঠিক আছে? কখনো যাব না। কোন রকম ভাবে কোন ক্ষেত্রে আমরা ক্লকওয়াইজ মুভ করি না। আমরা সবসময় অ্যান্টি ক্লকওয়াইজ দিকে মুভ করি। এটা হলো ১ম, এরকম ২য় জিনিস ঘরের ব্যাপারে। আর এই প্রত্যেকটা ঘর যে আপনি দেখতে পাচ্ছেন, এই ঘরে কিছু নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। প্রত্যেকটা ঘরে আলাদা, আলাদা বৈশিষ্ট্য রয়েছে। লগ্ন, এই যে ফার্স্ট হাউসটাকে বলা হয় লগ্ন। আমরা এক্ষুনি দেখবো সেটা। ফার্স্ট হাউসটাকে বলা হয় লগ্ন। লগ্ন সবকিছুই বোঝায়। কিন্তু এই বাকি ঘরগুলো আলাদা, আলাদা তার নিজেদের জিনিসপত্র রয়েছে, বোঝায়। সেটা আমরা এখনই দেখব। রাশিতে রাশি চার্টে কখনো হাউস নাম্বার লেখা থাকে না। শুধু রাশি আর প্ল্যানেট লেখা থাকে। ঠিক আছে? এখানে আমি একটা এক্সাম্পল চার্ট নিয়েছি। এই এক্সাম্পল চার্টে আমরা মূলত ৩ খানা জিনিস আমরা বুঝবো। ১ম হচ্ছে লগ্ন কি? দ্বিতীয় হচ্ছে মুন প্লেসমেন্ট বা মুন সাইন কি? যেটাকে জোডিয়াক সাইন ও বলে, রাশি সাইন ও বলে। আর তৃতীয় হচ্ছে সান প্লেসমেন্ট বা সান সাইনটা কি? ঠিক আছে? ১ম এ আমরা দেখে নেব, যখনই আমরা কোনো চার্ট খুলবো, আপনি যখন আপনার কোনো একটা অ্যাপে যে ডিটেইলস দেবেন, যে একটা চার্ট পেলেন আপনি, ফার্স্ট এ যে জিনিসটা দেখবেন সেটা হচ্ছে যে
এই ফার্স্ট হাউসটা দেখবেন আপনি, ফার্স্ট হাউসে, ঠিক আছে? এটা হচ্ছে লগ্ন। লগ্ন এখানে আমরা দেখতে পাচ্ছি, লগ্নে কি দেখবেন? মানে ফার্স্ট হাউস তো দেখলাম ঠিক আছে, কিন্তু কি দেখবেনটা কি? দেখবেন হচ্ছে কোন নাম্বার লেখা রয়েছে। এখানে কোনো রকম ধরুন, এখানে ধরুন জুপিটার বসে রয়েছে, ঠিক আছে? তো জুপিটারটা আমরা দেখবো যখন গণনা করবো, তখন আমরা দেখবো। কিন্তু প্রথম যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে কোন নাম্বার লেখা রয়েছে। এখানে আমি দেখতে পাচ্ছি 10 নম্বর লেখা রয়েছে। 10 নম্বর মানে হচ্ছে মকর লগ্ন। মানে এই যে জাতক, ইনি হচ্ছে মকর লগ্নের জাতক। ইনি মকর লগ্নে জন্মগ্রহণ করেছেন, ঠিক আছে? দ্বিতীয় যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে চন্দ্র বা মুন কোথায় বসে রয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি মুন 7 নম্বর জায়গায়, যেখানে 7 লেখা সেখানে মুন বসে রয়েছে। তাহলে আমরা এখানে বুঝতে পারছি যে ইনি হচ্ছে 7 নম্বর মানে হচ্ছে তুলা রাশি। এই যে নাম্বার গুলো আমি বলছি, 10 নম্বর মানে মকর, 7 নম্বর মানে তুলা, এগুলো কোথা দিয়ে আসছে আমরা একটু পরেই দেখবো। রাশি যখন বলবো আমরা দেখতে পাবো কোনটার কোন নাম্বার, ঠিক আছে? তো এই ঘরটা কি? এই ঘরটা হচ্ছে 10 নম্বর ঘর, মাথায় রাখবেন। এটা হচ্ছে প্রথম ঘর, এটা হচ্ছে 10 নম্বর ঘর। এই ঘরটা কি? এই ঘরটা হচ্ছে 8 নম্বর ঘর, ঠিক আছে? নাম্বার গুলো কিন্তু আলাদা দেখতে পাচ্ছি, কিন্তু নাম্বার গুলো বোঝায়, রাশি নাম্বার বোঝায়। ঘর সবসময় সেম থাকবে। আগের স্লাইডে এটা দেখালাম। তো সূর্য কোথায় বসে রয়েছে? সূর্য 5 নম্বর হিসেবে বসে রয়েছে, রাশিতে বসে রয়েছে। তো এটাকে বলা হয় 5 নম্বর রাশি হচ্ছে সিংহ রাশি। তো সানশাইন হচ্ছে এনার সূর্য। তাহলে এবার আপনার মাথায় প্রশ্ন আসবে যে আচ্ছা ঠিক আছে, বুঝলাম যে লগ্ন, মুনসাইন, সানশাইন বুঝে গেলাম, বাট মানেটা কি এগুলোর? মানেটা আমি বলি শুনুন। মানেটা খুব ইম্পর্টেন্ট, মানেটা মনে রাখা খুবই ইম্পর্টেন্ট। মানেটা হলো যে লগ্ন আপনার সবকিছুকে বোঝায়। আপনার চারিত্রিক পুরো গঠনটাকেই লগ্ন বোঝায়। আপনি দেখতে কিরকম হবেন, আপনার কথাবার্তা কিরকম হবে, আপনার ভাবনা চিন্তা কিরকম হবে, আপনার মানে স্বভাব আচরণ কিরকম হবে, ঠিক আছে? আপনার স্বাস্থ্য কিরকম হবে, এই সবকিছু লগ্ন বোঝায়। মানে ওভারঅল পুরো আপনি সত্তাটাকেই এই লগ্ন বোঝায়। মন কি বোঝায় তাহলে? মন বোঝায় হচ্ছে ভেতরের সত্তাটা। মানে ইনার সেলফটাকে বোঝায় হচ্ছে মন, চন্দ্র। আমার মাইন্ডের স্টেটটা কিরকম? মাইন্ডে শান্তি রয়েছে, আমার মাইন্ডে অশান্তি রয়েছে। মাইন্ডটা কিরকম? আমি ভাবনা চিন্তাধারা কিরকম? আমি কেয়ারিং পারসন, না আমি অনেকটা একটু পেসিমিস্টিক, কোল্ড টাইপের পারসন, নার্সিসিস্ট টাইপের পারসন। সেগুলো বোঝায় হচ্ছে চন্দ্র, মন বোঝায়। আর শান কি বোঝায়? শান বোঝায় হচ্ছে আপনাকে দেখে লোকেরা কিরকম ভাবছে। মানে ধরুন ধরুন না, কিছু কিছু লোকেরা হয় যারা প্রচুর পয়সা কামায় কিন্তু দেখতে সেরকম অতটা হয় না। তো ওটা সূর্য দিয়ে বোঝায়, যেটা সূর্যটা কোন রাশিতে বসে রয়েছে বা কোন ঘরে বসে রয়েছে, ঠিক আছে? সান, মুন আর লগ্ন, এটা আমাদের, যদিও আমাদের ইন্ডিয়ার অ্যাস্ট্রোলজিতে আহ মানে সানসাইনটাকে অতটা গুরুত্ব দেওয়া হয় না যতটা গুরুত্ব লগ্ন আর রাশিকে দেওয়া হয়। কিন্তু ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজিতে সানকেও অনেকটা গুরুত্বপূর্ণ দেওয়া হয়, সানসাইন। তো এরপরে আমরা দেখে নিই যে প্রত্যেকটা ঘরের কি কি নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। আমি এটাকে একটু জুম করি। তো এবার আমরা দেখবো প্রথম ঘরে কি কি বৈশিষ্ট্য রয়েছে। প্রথম ঘরে আমরা যদি দেখবো প্রথম ঘর পার্সোনালিটি বোঝায়, লুকস বোঝায়, আপনি দেখতে কিরকম হবেন, আপনার গঠনটা, শারীরিক গঠনটা কিরকম হবে, শক্তি কিরকম হবে, আপনার হেড রিলেটেড যদি কোনো সমস্যা থাকে তখন ফার্স্ট ঘরকে দিকে দেখে, ঠিক আছে? ফিটনেস কিরকম হবে, স্বাস্থ্য কিরকম হবে, কমপ্লেক্সন কিরকম হবে, আর হাইট, আপনার হাইট কিরকম হবে। আরো অনেক জিনিসপত্র রয়েছে। এখানে তো আমি কয়েকটা, 1 2 3 4 9খানা আমি জিনিসপত্র দিয়েছি, ঠিক আছে? আরো অনেক, মানে ধরুন প্রত্যেকটা ঘরেই ধরে নিন 15 20টা করে জিনিসপত্র রয়েছে, কিন্তু মেইন যেগুলো ইম্পর্টেন্ট মেজর সেগুলো আমি এখানে লিখেছি। আপনারা যত আস্তে আস্তে প্র্যাকটিস করবেন তখন আস্তে আস্তে বুঝতে পেরে যাবেন, নিজেই জানতে পেরে যাবেন কোন ঘরে কি কি আছে। এবার কি এগুলো জানছি কি করতে, মানে কোন কাজে লাগবে আপনি ভালো করে এগুলো স্ক্রিনশট নিয়ে নেবেন, ঠিক আছে? স্ক্রিনশট নিয়ে নেবেন। আমি এখানে একটু জুম আউট করি, আপনারা এটা স্ক্রিনশট নিয়ে নেবেন। এটা খুব কাজে লাগবে প্রেডিকশন করার সময়। কি করে? আমরা যখন প্রেডিকশন করবো আমরা দেখবো। তো দ্বিতীয় ঘর যেটা বোঝায়, দ্বিতীয় ঘর বোঝায় হচ্ছে মানি, ওয়েলথ, পয়সা, ধন সম্পত্তি, স্পিচ, কথাবার্তা। মুখ বোঝায়, মুখের কোনো সমস্যা থাকলে সেকেন্ড হাউস দেখে। চোখের কোনো সমস্যা থাকলেও সেকেন্ড হাউস দেখে। ভয়েস, ফুড হ্যাবিট, খাবার, সে খুব পেটুক না একদমই খাবার খুব একটা খায় না, সেটা বোঝায় সেকেন্ড হাউস। থার্ড হাউস, থার্ড হাউস কি বোঝাচ্ছে? থার্ড হাউস বোঝাচ্ছে হচ্ছে হার্ডওয়ার্ক, কারোর হার্ডওয়ার্ক করার ক্ষমতা কতটা। তারপরে বোঝা হচ্ছে সিবলিংস, মানে ভাই বোনের সম্পর্ক, বড় ছোট যাই হতে পারে।
সিবলিংস ইন জেনারেল হচ্ছে ভাই বোনের সম্পর্ক। তারপরে লেখার রাইটিং স্কিল, লেখার দক্ষতা। তারপরে কারোর ধরুন ইচ্ছা হলো যে যদি কাছে পিঠে যদি একটু ঘুরতে যেতে পারতাম, তখন থার্ড হাউসকে দেখে দেখে। যদি কেউ বলে যে অনেক দূরে যদি একটু ঘুরতে যেতে পারতাম, বিদেশ ভ্রমণ করতে পারতাম যদি, তখন 12 নম্বর ঘরকে দেখে। থার্ড হাউস বোঝা যাচ্ছে শর্ট ট্রাভেল, আর 12 নম্বর ঘর বোঝা যাচ্ছে লং ট্রাভেল। এবার হচ্ছে ফোর্থ হাউস। ফোর্থ হাউস কি বোঝায়? সবার প্রথমে ফোর্থ হাউস যেটা বোঝায় সেটা হচ্ছে মা। মায়ের সাথে তার যে জাতক, যার জাতক, তার মায়ের সাথে সম্পর্ক কিরকম হবে, মায়ের স্বাস্থ্য কিরকম হবে, মা যদি কখনো কোনো প্রপার্টি ইনহেরিট করে সেটাও ফোর্থ হাউস দিয়ে চেক করা হয়। ফোর্থ হাউস তার মধ্যে ইন জেনারেল বোঝায় হচ্ছে ভেহিকেল, কার কতগুলো গাড়ি থাকবে, হাউস মানে বাড়ি, বাড়ি ঘর দর কত থাকবে, ল্যান্ড প্রপার্টি, এই সমস্ত জিনিস যা যা লেখা আছে এগুলো সব ফোর্থ হাউস বোঝায়। স্টেট অফ মাইন্ড, মানসিক স্থিতি কিরকম থাকবে। রিয়েল এস্টেট, রিয়েল এস্টেটে যদি কেউ রিয়েল এস্টেটে বিজনেস করে, যদি বিজনেস করে তখন সবার আগে চেক করা হয়, রিয়েল এস্টেট নিয়ে যদি কেউ বিজনেস করে সবার আগে চেক করা হয় 7 নম্বর ঘরটা আর 4 নম্বর ঘরটা। কারণ 7 নম্বর ঘর বোঝা হচ্ছে বিজনেস, আর রিয়েল এস্টেট বোঝা হচ্ছে 4 নম্বর ঘর, তো দুটো মিলে একসাথে চেক করা হয়। ঠিক আছে? তো ছেলেবেলাটাও, ছেলেবেলা, তারপরে জন্মভূমি, এটাও ফোর্থ নাম্বার হাউস বোঝায়। এবার ফিফথ নাম্বার হাউসটা আমরা দেখবো। ফিফথ নাম্বার হাউস সবচেয়ে ইম্পর্টেন্ট, যে তিনখানা জিনিস ফিফথ নাম্বার হাউস বোঝায়। প্রথম হচ্ছে লাভ, সেকেন্ড হচ্ছে চিলড্রেন, ছেলেপুলে, থার্ড হচ্ছে এডুকেশন। মাথায় রাখবেন, লাভ মানে এখানে কিন্তু মানে বিয়ে না। জ্যোতিষশাস্ত্রে লাভকে আলাদা ঘর দেওয়া হয়েছে, বিয়েকে আলাদা ঘর দেওয়া হয়েছে। লাভ অনেক হতে পারে, বাট বিয়ে হচ্ছে কমিটমেন্ট। তো জ্যোতিষশাস্ত্রে ভাবে এটাকে দেওয়া হয়েছে। ঠিক আছে? যাদের লাভ ম্যারেজ হয়, এখানে আমি জিনিস বলে রাখি, যাদের লাভ ম্যারেজ হয় তাদের কোনো না কোনো ভাবে এই ফিফথ হাউসের সাথে সেভেন্থ হাউসের রিলেশন হবেই, কিছু না কিছু হবে। কিভাবে হবে? ধরে নিন যে ফিফথ হাউসের যে, ধরুন এখানে ফিফথ হাউসের যে লর্ড, পাঁচ, মানে 5 লেখা রয়েছে, সিংহ রাশি, সিংহ রাশির যে লর্ড সে হচ্ছে সূর্য। সূর্য ধরুন এখানে বসে রয়েছে। ঠিক আছে? বা এখানে ধরুন 9 লেখা রয়েছে, এখানে জুপিটার বসে রয়েছে। বা কোনো না কোনো রকম ভাবে উল্টো হতে পারে, এখানে ধরুন 9 বসে লেখা আছে, এখানে জুপিটার বসে রয়েছে। তো কোনো না কোনো ভাবে রিলেশন তৈরি হবে, তখনই লাভ ম্যারেজ হয়। আমি এটা বলে রাখলাম একটা জিনিস। তো দ্বিতীয় হচ্ছে যে 6 নম্বর ঘর। ও হ্যাঁ, 12 নম্বর ঘরটা আমি পুরোটা তো বললাম না। এই 12 নম্বর ঘর হচ্ছে 5 নম্বর ঘরটা পুরোটা বললাম না। 5 নম্বর ঘর অলসো বোঝা যাচ্ছে এডুকেশন, নলেজ, জ্ঞান কত হবে, স্টমাক, পেট রিলেটেড যত জিনিস, ফেম। ঠিক আছে? এরপরে আসছে যে 6 নম্বর ঘর। 6 নম্বর ঘর প্রথমেই যেটা বোঝায় সেটা হচ্ছে জব, চাকরি, সার্ভিস। 6 নম্বর ঘর বোঝায় কম্পিটিটিভ এক্সাম, কেউ সরকারি চাকরি প্রিপারেশন করছে, তখন 6 নম্বর ঘর চেক করা হয়। আর যে জিনিসটা ইম্পর্টেন্ট, যে জিনিসটা 6 নম্বর ঘর বোঝায় সেটা হচ্ছে ডিজিজ, পেইন, মানে দুঃখ, জ্বালা, যন্ত্রণা, শারীরিক জ্বালা, বিশেষ করে শারীরিক জ্বালা যন্ত্রণা যত, দুঃখ, মানসিক দুঃখ যদি হয় 6 নম্বর ঘর দেখে লোকে। যদিও মানসিক দুঃখটা অনেকটা সময় 12 নম্বর ঘরে ক্ষেত্রে চেক করা হয়। But যাই হোক, তো ডিজিজ, পেইন, এগুলো অ্যাক্সিডেন্ট, এগুলো সব 6 নম্বর ঘর রিপ্রেজেন্ট করে। ডেপ্ট, কত ধার রয়েছে, ঋণ রয়েছে, সেগুলো। হ্যাঁ, এখানে একটা জিনিস বলি যে ডেপ্ট, এই যে ডেপ্ট যেটা, ধার, মানে পয়সা কড়ি বা মানে ম্যাটেরিয়াল যে ডেপ্ট যদি হয় সেটা বোঝায় 6 নম্বর ঘর। আর কার্মিক যদি ডেপ্ট হয় সেটা বোঝা যাচ্ছে 10 নম্বর ঘর। তো 7 নম্বর ঘর, এবার আছি 7 নম্বর ঘরে। 7 নম্বর ঘর বোঝা হচ্ছে ম্যারেজ, বিয়ে, লাইফ পার্টনার, বিজনেস পার্টনার, যত রকম পার্টনার রয়েছে, লাইফ পার্টনার হতে পারে, বিজনেস পার্টনার হতে পারে, এগুলো সব আহ 7 নম্বর ঘর বোঝায়। হ্যাপিনেস, জীবনে আহ, সুখ কতটা থাকবে। ঠিক আছে? বিজনেস তো বললামই, বিজনেস সবার আগে, বিজনেস আর ম্যারেজ সবার আগে 7 নম্বর ঘর বোঝায়। এগুলো হচ্ছে 7 নম্বর ঘর বোঝায়। তারপর হচ্ছে 8 নম্বর ঘর কি বোঝায়? 8 নম্বর ঘর বোঝা যাচ্ছে, 8 নম্বর ঘরটা না খুব ইন্টারেস্টিং ঘর। 8 নম্বর ঘর নিয়ে একটা সেপারেট ভিডিও করা যেতে পারে, কারণ 8 নম্বর ঘরে অনেক কিছু আছে। এখানে আমি লিখেছি কয়েকটা জিনিস যদিও, বাট 8 নম্বর ঘর অনেক কিছু আছে। তো 8 নম্বর ঘর বোঝা হচ্ছে ডেথ, অকাল্ট জিনিস, যত রকম মিস্টেরিয়াস জিনিসপত্র, অকাল্ট সায়েন্স, এটা জ্যোতিষ হতে পারে, তন্ত্র হতে পারে, মন্ত্র, যন্ত্র, ট্যারেট, পামিস্ট্রি, নিউমেরোলজি, বাস্তুশাস্ত্র, শকুন শাস্ত্র, যত রকম এইসব জিনিসপত্র রয়েছে সব হচ্ছে 8 নম্বর ঘর বোঝায়। সাডেন গেইন অ্যান্ড লস, মানে হঠাৎ করে লাভ হলো, হঠাৎ করে
ক্ষয় হয়ে গেল। এটা 8 নম্বর ঘর বোঝায়। তন্ত্র তো বললামই, সিক্রেট কোন রকম গুপ্ত নলেজ, মানে কিছু রকম হিডেন নলেজ, ঠিক আছে, এগুলো সব 8 নম্বর ঘর বোঝায়। 8 নম্বর ঘর আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট জিনিস সেটা বোঝায়, সেটা হচ্ছে এই ইনলস। ইনলস দেখার সময় ইনলসের সাথে আপনার বিয়ের পরে রিলেশন কিরকম হবে, সেটার জন্য আমরা সবসময় 8 নম্বর ঘরকে দেখি। 8 নম্বর ঘর ইল ফেম কেও বোঝায়, মানে বদনাম। নাম দুরকম হয়, একটা হয় সুনাম, একটা হয় বদনাম। বদনামটা বোঝা হচ্ছে 8 নম্বর ঘর। আর জেনিটালস, প্রাইভেট পার্টস কেও 8 নম্বর ঘর বোঝায়। আর এবার হচ্ছে 9 নম্বর ঘর। 9 নম্বর ঘর হচ্ছে বোঝা যাচ্ছে লাক, ভাগ্য, ফাদার। যেমন এখানে বললাম যে 4 নম্বর ঘর বোঝায় মাদার, সেরকমই 9 নম্বর ঘর বোঝা যাচ্ছে ফাদার। ফাদার রিলেটেড যত যাবতীয় জিনিসপত্র সব বোঝা যাচ্ছে আহ, এই 9 নম্বর ঘর। 9 নম্বর ঘর যদি কনফ্লিক্টেড থাকে, কারো অ্যাফ্লিক্টেড থাকে, কারো যদি, ঠিক আছে, কনফ্লিক্টেড থাকে বা অ্যাফ্লিক্টেড থাকে, যে যাই থাকুক, যদি সমস্যা থাকে 9 নম্বর ঘরে, তাহলে ফাদারের সাথে তার সম্পর্ক একটুখানি ঠিক হয় না। তারপরে তার টিচারের সাথে অনেক সময় সম্পর্ক ঠিক হয় না, কারণ 9 নম্বর ঘরটা টিচারকেও বোঝায়, 9 নম্বর ঘরটা গডকেও বোঝায়। সেই লোকটা একটু নাস্তিক হয় যদি 8 9 নম্বর ঘর তার অ্যাফ্লিক্টেড থাকে। হায়ার এডুকেশনকে বোঝায়, স্পিরিচুয়ালিটিকে বোঝায়, যদি ভালো হয় ততটাই ভালো হয়। যদি 9 নম্বর ঘর কারো ভালো থাকে, তাহলে ফাদারের সাথে রিলেশন খুব ভালো হয়, টিচারের সাথে রিলেশন খুব ভালো হয়, গডের সাথে ডাইরেক্ট লিঙ্ক থাকে, হায়ার এডুকেশনে সে যায়। এগুলো অনেক আলাদা আলাদা পদ্ধতি আছে চেক করার, যেগুলো আমরা আস্তে 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 সব শিখবো। ধর্ম বোঝায় তারপরে 9 নম্বর ঘর। এবার আছে সবচেয়ে ইম্পর্টেন্ট ঘর। এই পরপর দুটো ঘর হচ্ছে এই 10 নম্বর ঘর আর 11 নম্বর ঘর, খুব ইম্পর্টেন্ট। দুটো ঘরই সাংঘাতিক ইম্পর্টেন্ট। 10 নম্বর ঘরটা দেখে নিই। 10 নম্বর ঘর বোঝায় আপনার কেরিয়ার, আপনার প্রফেশনাল ফিল্ড কিরকম হবে, আপনার সোসাইটি আপনাকে কিরকম ভাবে কোন নজরে দেখবে, আপনার সোসাইটির রেপুটেশন কিরকম হবে, আপনি কতটা অনার, কতটা আহ, আহ, মানে রেপুটেশন মানে গেইন করবেন। দুবার আমি লিখে দিয়েছি রেপুটেশনটা। কর্মকেও আমি যেরকম বললাম, কর্মকেও আহ 10 নম্বর ঘর বোঝায়, কার্মিক ডেটস কে অনেকটা 10 নম্বর ঘর বোঝায় অনেক সময়। এটা হলো 10 নম্বর ঘর। 10 নম্বর ঘরটা হচ্ছে শনির ঘর। শনির নিজের ঘর হচ্ছে 10 নম্বর ঘর। আর এরপরে আছে 12 নম্বর ঘর। 12 নম্বর না, 11 নম্বর ঘর। এই 11 নম্বর ঘরকে বলা হয় হাউস অফ ডিজায়ার। হাউস অফ ডিজায়ার কেন? কারণ এই যে 11 নম্বর ঘরটা হচ্ছে ইচ্ছা পূরণের ঘর। আপনার মনে যদি কোনো ইচ্ছা থাকে, বাসনা থাকে, 11 নম্বর ঘরই সেটা ফুলফিল করে। এখানে আমি একটা ট্রিক বলে দিই। ট্রিকটা হলো, এই ট্রিকটা নিয়ে আমি আরো ডিটেলসে পরে ভিডিওতে আলোচনা করব, বাট এখানে আমি বলে দিচ্ছি ট্রিকটা। সেটা হচ্ছে, ধরুন আপনার 11 নম্বর ঘরে 2 লেখা রয়েছে। এবার 2 এর লর্ড কে? 2 এর লর্ড হচ্ছে ভেনাস। এবার ভেনাস তখন ধরুন বসে রয়েছে আপনার এই ঘরে, এখানে বসে রয়েছে ভেনাস। তাহলে সেই জাতক যদি বেশি করে হার্ডওয়ার্ক করে, সেই জাতক যদি বেশি করে লেখার কাজ করে, তাহলে তার ইচ্ছা পূরণ হতে থাকবে। ধরুন যদি ভেনাসটা যদি এখানে না থেকে এখানে লেখা থাকতো, তাহলে তাহলে সেই জাতক যদি বিয়ের করার পরই তার ইচ্ছাগুলো পূর্ণ হবে, সেই জাতক বা জাতিকা যেই হোক, ঠিক আছে। ধরুন ভেনাসটা, ধরুন এখানে ভেনাসটা না দিয়ে আমি ধরুন এখানে দিচ্ছি 5 নম্বর। 5 নম্বর না, ধরুন দিলাম 6 নম্বর। 5 নম্বর দেওয়া যেত, আমি ধরুন দিলাম 6 নম্বর। 6 নম্বর এখানে বসে রয়েছে মার্কিউরি। তাহলে এই জাতক যখন চাকরি পাবে, তারপরেই তার ইচ্ছাগুলো পূর্ণ হবে, ঠিক আছে। আর আর সেই 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 জাতক ধরুন এখানে মানে যেই এই ঘরের যে লর্ড, মানে এই ঘরের যে রাশি রয়েছে তার যে লর্ড, সেই লর্ড যেখানে বসে থাকবে, সেই জাতক যদি সেই সমস্ত কাজগুলো করা শুরু করে, তাহলে তার আস্তে আস্তে তার ইচ্ছা পূর্ণ হতে থাকবে। এটা হচ্ছে একটা লজিক যেটা অ্যাকচুয়ালি কাজ করে। আপনারা ট্রাই করে দেখতে পারেন। এবার কারোর প্রশ্ন আসতে পারে যে যদি 9 নম্বর ঘরে থাকে, 9 নম্বর ঘরে থাকে, আপনি আপনি স্পিরিচুয়ালিটির দিকে যাবেন, আপনি একটু আহ নাস্তিক থেকে একটু আস্তিকের দিকে যাবেন, তাই না? তাহলে আপনার ইচ্ছা পূর্ণ হতে থাকবে। যদি এখানে বসে থাকে, আপনি তন্ত্র, অকাল্ট সায়েন্স এইসব জিনিসপত্র যে ভিডিওগুলো বানাচ্ছি, এই ভিডিওগুলো দেখবেন প্লাস প্র্যাকটিস করবেন, তাহলে আপনার ইচ্ছা পূর্ণ হতে থাকবে, ঠিক আছে। যদি 12 নম্বর ঘরে থাকে, 12 নম্বর ঘরে থাকলে আপনি দূরে দূরে ট্রাভেল করবেন, তাহলে আপনার ইচ্ছা পূর্ণ হবে। 12 নম্বর ঘর বোঝা হচ্ছে লং ট্রাভেলের, লং ডিস্টেন্স ট্রাভেলের ঘর। 12 নম্বর ঘর অলসো বোঝায়, 12 নম্বর ঘরটা
একটুখানি কমপ্লিকেটেড ঘর। 12 নম্বর ঘরটা অনেক ক্ষতির জিনিস বোঝায়, লাভের জিনিসও আছে। যেমন লাভের জিনিস হচ্ছে মোক্ষা, মানে স্যালভেশন, আলটিমেট যেটা জিনিস যেটা লাইফে মোক্ষটা বোঝায় 12 নম্বর ঘর। 12 নম্বর ঘর আবার বোঝায় যে জেলও বোঝায়, পানিশমেন্ট কেও বোঝায়, মানে কি একটু ক্ষয়কেও বোঝায়, এক্সপেন্ডিচার মানে ব্যয়, ব্যয় হয় না, ব্যয়। যাই হোক, এই সমস্ত জিনিসগুলো হচ্ছে এই ঘরগুলো আপনাদেরকে এই ঘরের এক একটা বৈশিষ্ট্য। আপনারা এটা স্ক্রিনশট নিয়ে নেবেন। এই ভিডিওটা এমনিতেও একটু বড় হবে, কারণ এই তিনখানা জিনিসের বৈশিষ্ট্যগুলো আমরা আহ, বুঝবো প্লাস মনে রাখবো। আদারওয়াইজ প্রেডিকশন করা যায় না। প্রেডিকশন আমি একটা এক্সাম্পল নিয়েছি, সেটা যখন করবো তখনই আপনারা বুঝতে পারবেন যে এই ঘরগুলো কোন কাজে লাগে, কিভাবে কাজে লাগছে, এবং আমরা সেগুলোকে কিভাবে ইমপ্লিমেন্ট করি। তাহলে এগোনো যাক। তো এখানে আসছে যে 12টা রাশি। এই 12টা রাশির কিছু নিজস্ব চারিত্রিক গুণ রয়েছে, এক থেকে শুরু করে মীন রাশি অব্দি। এখানে আমি বলে রাখি যে এখানে মেষ রাশির আগে 1 লেখা রয়েছে, বৃষ রাশির আগে 2 লেখা রয়েছে। এগুলো কিন্তু সিরিয়াল ওয়াইজ, এগুলো আমি এমনি যা হোক একটা নিজে মন থেকে লিখে দিলাম ওরকম কিন্তু না। 5 নম্বর ঘরে সবসময় সিংহ রাশি হয়, 5 নম্বর ঘরে কখনো ধনু রাশি বা মিথুন রাশি বা অন্য কিছু হবে না। 9 নম্বর ঘরে সবসময় ধনু রাশি হবে, 8 নম্বর ঘরে সবসময় বৃশ্চিক রাশি হবে। এই এই নাম্বার গুলো আপনাদের মুখস্থ করে নিতে হবে। আমি আগে একটা ভিডিও বানিয়েছিলাম, সেই ভিডিওর মধ্যে আমি বলেছিলাম যে 1 থেকে 12 নম্বরটা মুখস্থ করে নিতে হবে। এখানে আমি আরেকটা জিনিস দেখিয়েছি, সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা যে 9খানা গ্রহ, 9খানার মধ্যে 7খানা গ্রহ রয়েছে, রাহু আর কেতুর কোনো রাশি হয় না। 7খানা গ্রহের মধ্যে গ্রহ নিজেদের নিজেদের কিছু কিছু রাশি রয়েছে। শনি সবার আগে কি 2খানা পাশাপাশি প্লট কিনে নিয়েছে, মকর রাশি আর কুম্ভ রাশি। তারপরে গেছে হচ্ছে জুপিটার আর মার্কিউরি, মিথুন রাশি পেয়েছে আর কন্যা রাশি পেয়েছে। মার্কিউরি পেয়েছে মিথুন রাশি, কন্যা রাশি, জুপিটার পেয়েছে ধনু রাশি আর মীন রাশি। তারপরে গেছে হচ্ছে ভেনাস পেয়েছে দ্বিতীয় দূরে দূরে বৃষ রাশি আর তুলা রাশি পেয়েছে। তারপরে গেছে হচ্ছে মঙ্গল গেছে মেষ রাশি পেয়েছে আর বৃশ্চিক রাশি পেয়েছে। এই যে সূর্য আর চন্দ্র, রাজা রানী আর সবার শেষে গেছে, একটা করে প্লট পেয়েছে, সিংহ রাশি আর কর্কট রাশি। তো শুধুমাত্র সূর্য আর চন্দ্রেরই একটা করে রাশি, বাকি যতগুলো রয়েছে 5খানা গ্রহ, সবারই দুটো করে রাশি থাকে। আর এই দুটো করে রাশি সবারই। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, যেখানে যতগুলো আমি গ্রহ বললাম, শুধু সূর্য আর চন্দ্র বাদে সবারই ডুয়ালিটি রয়েছে। ডুয়ালিটি মানে তাদের দুরকম চারিত্রিক গুণ রয়েছে। একটা এক্সাম্পল দিচ্ছি, এখানে স্যাটার্নের একটা গুণ হচ্ছে যে স্যাটার্ন খুবই মানে হার্ডওয়ার্ক, একদম যখন হার্ডওয়ার্ক করবে একদম পুরোপুরি লক ইন হয়ে যায়। সেটা করবো, অন্য পৃথিবী কে কি হচ্ছে আমি কিছু জানি না। তো সেই যে গুণটা সেটা পেয়েছে হচ্ছে মকর রাশি, মানে শুধুমাত্র কাজে একদম মানে আলটিমেট ভাবে কাজে ফোকাস করার যে অ্যাবিলিটি, সেটা মকর রাশি পেয়েছে। শনির আরেকটাও গুণ রয়েছে, সেটা হচ্ছে যত রকম সমাজের আহ, দারিদ্রিক বা দিনমজুর খেটে খাওয়া লোকজন, তাদের প্রতি শনি একটুখানি উদারতা, একটু করুণা ফিল করে, ঠিক আছে, একটু কম্প্যাশন ফিল করে। সেই যে গুণটা পেয়েছে হচ্ছে কুম্ভ রাশি। সেরকম জুপিটারের একটা গুণ হচ্ছে নলেজের গুণ, সাংঘাতিক নলেজ, সাংঘাতিক জ্ঞান, সেই জ্ঞানের গুণটা পেয়েছে ধনু রাশি। আর একটা স্পিরিচুয়ালিটি, জুপিটারের আরেকটাও সাইড রয়েছে, সেটা হচ্ছে স্পিরিচুয়াল সাইড, সেই স্পিরিচুয়াল সাইডটা পেয়েছে হচ্ছে মীন রাশি। তো এরকম যতগুলো দুটো করে রাশি রয়েছে যার যার, তাদের দুটো করে রূপ রয়েছে, সেই দুটো করে রূপ কোনো না কোনো একটা গ্রহ, কোনো না কোনো একটা রাশি পেয়েছে, ঠিক আছে। তো প্রত্যেকটা রাশি কিছু না কিছু নিজস্ব ক্যারেক্টারিস্টিক্স আমরা দেখতে পাচ্ছি, এখানে আমি লিখে রেখেছি, আপনারা এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। আমি এটাকে সরাচ্ছি, সরিয়ে আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, এটা নিয়ে পরে একটু পড়বেন, আমি এখানে একবার বলে দেবো সবগুলোই, পরে পড়বেন, তাহলে আপনারা আরো বেটার বুঝতে পারবেন। এখানে মেষ রাশি জাতকেরা খুব এনার্জেটিক হয়, ওদের মধ্যে খুব অ্যাম্বিশন থাকে। অ্যাম্বিশন দুটো রাশি সবচেয়ে বেশি অ্যাম্বিশন থাকে, একটা হচ্ছে মেষ রাশি আর একটা হচ্ছে মকর রাশি। এই দুজনের অ্যাম্বিশন সাংঘাতিক থাকে, মানে এরা যেখানেই জন্মগ্রহণ করুক, যেখানেই এরা যেভাবেই জন্মাক, এদের লাইফে সবসময় একটা টার্গেট থাকে, আমাকে লাইফে কিছু একটা বিশাল বড় একটা কিছু কাজ করতে হবে, বিশাল বড় কিছু একটা হাসিল করতে হবে, একটা বড় সড়ো ঝান্ডা কাটতে হবে, এরকম একটা টেন্ডেন্সি থাকে মেষ রাশি এবং মকর রাশির লোকেদের। তো মেষ রাশিরা ন্যাচারালি খুব কারেজিয়াস হয়,
এদের মধ্যে ন্যাচারালি একটা লিডারশিপ অ্যাবিলিটি খুব ভালো থাকে। এরা খুব মানে লিড করার যে অ্যাবিলিটিটা সবার থাকে না। মেষ রাশিতে এরা নিয়ে জন্মায়। আর মেষ রাশিদের মধ্যে একটু হঠকারিতা বেশি থাকে। খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি কাজ করবো। সত্যি অনেক সময় ভুলভাল হয়। এবার এখানে এই দুটো রাশি অ্যাম্বিশন থাকে, তার মানে এই না যে এখানে কোনো রাশি অ্যাম্বিশন থাকতে পারে না। ফর এক্সাম্পল মিথুন রাশি জাতকেরা পুরোপুরি কিউরিয়াস হয়, ওরা কোনো একটা জিনিসে স্টিক করতে পারে না, অ্যাম্বিশনের পুরোপুরি উল্টো দিকে হয়। এখানে এদের কিছু নিজস্ব সাইন রয়েছে, ফায়ার সাইন, এগুলো হচ্ছে আর্থ সাইন। এগুলো আমি সাইন নিয়ে আমি পরে বলবো। এলিমেন্ট, ফায়ার এলিমেন্ট, আর্থ এলিমেন্ট, ওয়াটার এলিমেন্ট এবং এয়ার এলিমেন্ট। মিথুন রাশি হচ্ছে এয়ার এলিমেন্টের। এরা কিউরিয়াস হয় খুব। মিথুন রাশির জাতকেরা কখনো খুব কম দেখা যায় মিথুন রাশি জাতকের অ্যাম্বিশন থাকে, তার মানে এই না যে এরা আনতে পারবে না, যদি চায় এদের মধ্যে সাংঘাতিক অ্যাম্বিশন আনতে পারে। মানে ব্যাপারটা সেই ওরকম ওই অ্যাভাটারের মতো হলো, যদি চায় চারখানা এলিমেন্টকেই তারা নিজেদের মধ্যে ব্যালেন্স করে কন্ট্রোল করতে পারে, যদি চায়। তাহলে মানুষ কি না করতে পারে। সেকেন্ড হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশি হচ্ছে গ্রাউন্ডেড, খুবই গ্রাউন্ডেড হয়, স্টেবল হয়। কোনো প্রবলেম এলো চট করে বিচলিত হয়ে যায় না বৃষ রাশির লোকেরা। আর এরা খুব বিউটিফুল হয়, যেহেতু ভেনাসের শুক্রের যেহেতু রাশি, এরা বিউটিফুল হয় খুব, দেখতে ভালো হয়। পেশেন্ট থাকে এদের মধ্যে, ধৈর্য থাকে। এরা রিলায়েবল হয়, এদেরকে ট্রাস্ট করা যেতে পারে। কিন্তু এরা একটু স্টাবার্ন হয়, একটু জিদ্দি হয়, চট করে কথা শুনতে চায় না, যেটা ভাবে সেটাই করে। একটু স্লাগিশ হয়, স্লাগিশ মানে কুড়ে বলবো না, একটু ধীরে সুস্থে কাজ করে। আই এবং তিথ বোঝায় বৃষ রাশি। মিথুন রাশি হচ্ছে কমিউনিকেটিভ, কথা বলতে খুব ভালোবাসে মিথুন রাশির লোকেরা। কিউরিয়াস হয়, সবকিছু জানার একটা ইচ্ছা। ভার্সেটাইল হয়, সবকিছুকে নিজেকে একটু অ্যাডাপ্ট করে মানে অ্যাডাপ্ট করার ক্ষমতা রাখে। চেস্ট কে বোঝায় মিথুন রাশি। রেস্টলেস নিয়ে এদের মধ্যে একটুখানি চঞ্চলতা থাকে, একটুখানি অস্থিরতা, চঞ্চলতা না অস্থিরতা। ইনডিসিসিভ হয়, ইনডিসাইসিভ, ঠিক করতে পারে না কোনটা করবো, এটা করলে ভালো হবে না এটা করলে ভালো হবে। যদিও আহ এখানে দেখুন যে মার্কিউরি, মিথুন রাশির জাতক, মিথুন রাশির যে লর্ড সে হচ্ছে মার্কিউরি। মার্কিউরি দুটো মানে রাশি রয়েছে, একটা হচ্ছে মিথুন রাশি, একটা হচ্ছে কন্যা রাশি। মার্কিউরি মানে কি? বুধ। বুধ মানে হচ্ছে বুদ্ধি। এবার মার্কিউরি দুটো নেচার রয়েছে, একটা নেচার হচ্ছে সে সবকিছু জানতে চায়, আর একটা নেচার হচ্ছে একদম ধীরে সুস্থে পারফেক্ট ভাবে প্র্যাকটিক্যাল ভাবে কাজ করবে। তো এই মিথুন রাশি পেয়েছে হচ্ছে মার্কিউরির ওই কিউরিয়াস নেচারটা, যে ঠিক করতে পারে না যে কোনটা করলে ভালো হবে। আর কন্যা রাশি পেয়েছে হচ্ছে মার্কিউরির এই ইসের নেচারটা, প্র্যাকটিক্যাল ভাবে একদম ঠিক করে এই কাজ এইটাই করবো তো এইটাই করবো। আবার কন্যা রাশি অতটা কিউরিয়াস হয় না। দেখতে পাচ্ছেন যে নেচার গুলো খুবই মানে আশ্চর্য ব্যাপার। আর এরকমই হয় অ্যাকচুয়ালি, আপনারা যখন চেক করবেন কারোর চার্ট বা নিজের চার্ট দেখবেন এরকমই হয়। তো যাই হোক, এরপর আছে কর্কট রাশি। কর্কট রাশি হচ্ছে সেনসিটিভ, কর্কট রাশি হচ্ছে চন্দ্রের রাশি, সেনসিটিভ হয় খুব, ইমোশনাল হয়। এদের মধ্যে ইনটিউশন একটা ক্যাপাবিলিটি হয়, ইনটিউশন মানে সিক্স সেন্স বলতে পারেন, যে বুঝে যায় যে কার মনে কি চলছে বা কি আসতে চলেছে আগামী, মানে এরপরে একটা মানে পূর্বাভাস পায় একটা। এদের পূর্বাভাস করার একটা অ্যাবিলিটি থাকে। এরা একটু মুডিও হয়, একটু মেজাজি হয়, খেতে ভালোবাসে। হার্ট বেস্ট কে বোঝায় কর্কট রাশি, এবং কেয়ারিং হয়। সিংহ রাশি হচ্ছে, দেখেন এখানে আমি প্রত্যেকটা রাশির মধ্যে কিছু না কিছু বডি পার্ট দিয়েছি, কারণ প্রত্যেকটা রাশি কোনো না কোনো বডি পার্ট কে বোঝায়। সেরকম প্রত্যেকটা গ্রহ কোনো না কোনো বডি পার্ট কে বোঝায়। সিংহ রাশি, এবার সিংহ হচ্ছে সূর্যের রাশি। সিংহ রাশি, সূর্য হচ্ছে রাজা। রাজার যত রকম গুণ সব সিংহ রাশির লোকেদের মধ্যে থাকে। ভালো গুণও আছে, খারাপ গুণও আছে। ভালো গুণ হচ্ছে কনফিডেন্স, ক্যারিজমা, মানে খুব একটা সুন্দর, মানে সবাইকে একদম মাতিয়ে রাখা, মানে মন জয় করে ফেলা, মাতিয়ে রাখা না, সবার মন জয় করার যে অ্যাবিলিটি, ক্যারিজমা। ন্যাচারাল হয়, ন্যাচারাল মানে এখানে বলা যাচ্ছে যে ট্যালেন্টেড হয়। যে কোনো একটা কাজ করলো বলে না লোকে হি ইজ ন্যাচারাল, মানে ওর মধ্যে ন্যাচারালি সেই গুণটা রয়েছে। তো এই যে এটা সিংহ রাশির মধ্যে থাকে। সিংহ রাশি লোকেদের মানে এটা স্টমাককে বোঝায়, সিংহ রাশির স্টমাককে বোঝায়। সিংহ রাশির মধ্যে লোকেদের মধ্যে একটু ইগো থাকে, একটু ইগো থাকে, একটু অহংকার থাকে। এটাও সিংহ রাশির লোকেদের মধ্যে থাকে। তো সেটাকে, খারাপ যে গুণগুলোকে সেগুলোকে কন্ট্রোল করা চেষ্টা করা উচিত। আর ভালো গুণ তো আছেই, ডমিনেটিং এবং একটু রয়্যাল হয় সিংহ রাশির জাতকেরা। কন্যা রাশির জাতকেরা আমি বললাম প্র্যাকটিক্যাল হয়, মার্কিউরি প্র্যাকটিক্যাল অ্যানালিটিক্যাল যে গুণগুলো সেগুলো কন্যা রাশির ইসে পেয়েছে। কন্যা রাশি খুব ইন্টেলিজেন্ট হয়, নার্ভাস হয়,
একটুখানি অ্যানসিয়াস হয়, বেশি ভাবে, ওভার থিঙ্ক করার যে টেন্ডেন্সিটা মিথুন রাশিও পেয়েছে এবং কন্যা রাশিও পেয়েছে, দুজনেই ওভার থিঙ্ক করে। মিথুন রাশিও যদি চায় নিজেকে ইন্টেলিজেন্ট করতে পারে, কিন্তু কন্যা রাশি জাতকরা নিজে থেকেই ইন্টেলিজেন্ট হয়, ইউজুয়ালি হয়। বিপরীতটাও আমি দেখেছি কিছু কিছু ক্ষেত্রে। তুলা রাশি, এরপর হচ্ছে তুলা রাশি। তুলা রাশি হচ্ছে ব্যালেন্স, ব্যালেন্স বোঝায়। তুলা রাশি, তুলা রাশি যখনই কেউ বলবে তুলা রাশি, তাদের মধ্যে সব থেকে যে বড় গুণটা থাকে সেটা হচ্ছে ব্যালেন্স। তারা সবসময় ব্যালেন্স পছন্দ করে, কোনো কিছু অতিরিক্ত পছন্দ করে না। সবকিছুই হবে ব্যালেন্স, আর সেটা হারমোনি, মানে ব্যালেন্স হারমোনি এগুলো বোঝায়। ডিপ্লোম্যাটিক, তারা ডিপ্লোম্যাটিক এবিলিটিটা খুব ভালো থাকে। চার্মিং, তুলা রাশি যে জাতকেরা, এরা অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের জন্য খুব ভালো। যেকোনো সরকারি চাকরির জন্য তুলা রাশির জাতকেরা খুব ভালো, বিকজ এদের মধ্যে ডিপ্লোম্যাটিক স্কিলটা খুব ভালো থাকে, আর বিশেষ করে অ্যাডমিনিস্ট্রেশন ক্ষেত্রে। গ্রয়েন্স কে বোঝায়, বিজনেসম্যান কে বোঝায় এবং ব্যাংক, এইগুলোকে বোঝায় তুলা রাশি। তারপরে আছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশিটা খুব ইন্টেন্সিটি, এদের মধ্যে ইন্টেন্স একটা প্যাশন, ইন্টেন্সিটি থাকে অনেক বেশি, প্রখরতা একদম, আর প্যাশনেট হয় এরা অনেক। প্যাশনেট, ইন্টেন্স প্যাশনেট বলতে, কোনো একটা কাজ যদি দেওয়া হয় তাদেরকে, সেই কাজটা যদি তারা করতে না পারে, ধরুন, মানে করতে তারা জানে না সেই কাজটা, এবার সে যদি বৃশ্চিক রাশি হয়, তারা এটা কাজটাকে শিখবে, শিখে কাজটাকে কমপ্লিট করবে, করেই ছাড়বে। এই যে অ্যাবিলিটিটা, তো এটা হচ্ছে বৃশ্চিক রাশিদের মধ্যে ভালো, মানে ভালো মতো ভাবে দেখা যায়। বৃশ্চিক রাশি জাতকরা একটু মিস্টেরিয়াস হয়, একটু সিক্রেটিভ হয়, সব কথা মানে বলে না। আর তাদের মনে কিছু চলে, তারা বলে কিছু, তাদের মনে কিছু চলে, এরকম হয় দেখা যায় বৃশ্চিক রাশি জাতকরা। এদের মধ্যে অকাল্ট সায়েন্স শেখার অ্যাবিলিটি খুব ভালো থাকে, অকাল্ট মিস্টিরিয়াস জিনিসপত্র জানার আর বোঝার ক্ষমতা। আর বৃশ্চিক রাশি প্রাইভেট কার পার্টকে বোঝায়। ধনু রাশি হচ্ছে যে জুপিটারের রাশি। জুপিটার দুটো রাশি হচ্ছে মানে দুটো রাশি হচ্ছে বেনিফিক, একটাও ম্যালিফিক না। স্যাটার্নের একটা রাশি হচ্ছে ম্যালিফিক, একটা হচ্ছে বেনিফিক। তো জুপিটার দুটো রাশি হচ্ছে বেনিফিক। ধনু রাশি বোঝা হচ্ছে অপটিমিস্টিক কে, অপটিমিজমকে, অ্যাডভেঞ্চারাস একটা টেন্ডেন্সিকে, ফিলোসফি, ফিলোসফিক্যাল হয় ধনু রাশির লোকেরা। তাদের মধ্যে দর্শনের যে জ্ঞানটা সেটা ধনুরাশি জাতকের মধ্যে থাকে। তারা ফ্রিডম পছন্দ করে, খুব আইডিয়ালিস্টিক হয়, এবং তাইকে বোঝায় ধনুরাশি। মকর রাশি হচ্ছে অ্যাম্বিশন, ডিসিপ্লিন কে বোঝায় মকর রাশি। আমি ওই যে বললাম স্যাটার্নের যে হার্ডওয়ার্ক করার যে ইন্টেন্স যে অ্যাবিলিটিটা, সেটা মকর রাশি পেয়েছে। প্র্যাকটিক্যাল হয়, এরা অনেক হার্ডওয়ার্ক হয়, আর এরা অনেকটা কোল্ড হয়। ওই হার্ডওয়ার্ক, মানে যখন আমি ভেবেছি আমি হার্ডওয়ার্ক করবো তো করবোই, ব্যাস আশেপাশে কি হচ্ছে আমি কেয়ার করি না, বদার করি না। তো একটুখানি কোল্ড টাইপের হয়ে যায়। তো মকর রাশি জাতকের এরকম হয়। তার মানে সবসময় এরকম হয়, মানে সবসময় যে এরকম হবে তার কোনো গ্যারান্টি নেই, ন্যাচারালি এরকমই হয়। এবার সে যদি এমন একটা পরিবেশে জন্মালো যেখানে আশেপাশের লোকজন অনেক কেয়ারিং, তো মকর রাশি জাতকেরা অনেক বেশি কেয়ারিং হয়ে যায়। আমি দেখেছি, আমি লিটারালি দেখেছি নিজের চোখে যে মকর রাশি জাতকেরা কর্কট রাশি থেকে বেশি কেয়ারিং। তো হয়, উল্টোটা হয়, পেসিমিস্টিক হয় একটু। আহ, মানে পেসিমিস্টিক মানে একটুখানি নেগেটিভ থিঙ্কিংটা একটু বেশি করে। আর নিজকে বোঝায় মকর রাশি। কুম্ভ রাশি হচ্ছে ইনোভেটিভ। এরা ইনোভেটিভ চিন্তা ভাবনা করতে খুব ভালো পারে, একটু হিউম্যানিটেরিয়ান হয়, অন্যের প্রতি একটু কম্প্যাশনেট হয়, একটু করুণা থাকে অন্যের প্রতি, করুণাটা ফিল করতে পারে। ফরওয়ার্ড থিঙ্কিং হয়, মনের মধ্যে যা থাকে মুখে তাই তাই বলে। ফ্রিডম পছন্দ করে, এবং অ্যাঙ্কেলস কে বোঝায় কুম্ভ রাশি। আর মীন রাশি সবার লাস্ট হচ্ছে মীন রাশি, জুপিটারের স্পিরিচুয়াল পার্টটা পেয়েছে মীন রাশি। মীন রাশি সবসময় স্পিরিচুয়ালিটি হয়। আর আমি আজ পর্যন্ত যতগুলো চার্ট দেখেছি, তার মধ্যে যাদের যাদের মীন রাশি আছে সবাই স্পিরিচুয়াল, সবাই স্পিরিচুয়াল, একটাও আমি আজ পর্যন্ত বিপরীত দেখিনি। হতেও পারে, বাট আমি দেখিনি বিপরীত। মীন রাশি জাতকেরা যদি নাস্তিক হয়ও, একটা না একটা সময় গিয়ে আস্তিক হয়ে যায়। আর এরা ইনটিউটিভ হয়, এদের মধ্যে পূর্বাভাসের ক্যাপাবিলিটি থাকে কর্কট রাশির মতন। ইমাজিনেটিভ হয় অনেকটা। আর এসক্যাপিস্ট হয়, এসক্যাপিস্ট জিনিসটা আমি দেখেছি যে মীন রাশি জাতকেরা, তাদের মধ্যে যদি কোনো প্রবলেম আসে, এরা চেষ্টা করে না যে প্রবলেমটা সলিউশন খুঁজে বার করবে, এরা বলে তুমি বাদ দাও, প্রবলেম এসছে বাদ দাও, এই জিনিসটা কি বাদ দাও, এরকম একটা টেন্ডেন্সি থাকে। এরপরে আমরা দেখে নেবো যে নখানা প্ল্যানেট, নখানা প্ল্যানেট এর ক্যারেক্টারিস্টিক বুঝে গেলেই ব্যাস হয়ে গেল তিনটে জিনিস।
হাউস আমরা বুঝে নিলাম, আমরা রাশিটা বুঝে নিলাম, এবার আমরা দেখে নেবো নকশাটা। আমি জানি এই জিনিসগুলো অনেকটা বোরিং লাগছে, এত এত জিনিসপত্র, এত কিছু ডিটেলস, কিন্তু এগুলো একবার শিখে গেলে না, আপনার মাথায় এগুলো মানে ভাবতে কষ্ট করতে হবে না, অটোমেটিক্যালি মাথায় চলে আসবে। আমার যখন প্র্যাকটিস করতে করতে দেখলেই মানে ক্লিক করে যায়, তো ওরকম আপনাদেরও হয়ে যাবে। তো প্রথমে আমরা দেখে নিই নখানা প্ল্যানেটের মধ্যে সান। সূর্য। সূর্য হচ্ছে রাজা। সূর্য একটা রাজসভা, আমি এক্সাম্পল দেবো এখানে। রাজসভার মধ্যে প্রত্যেকটা যে লোকজন, তাদের কি রোল গুলো, এগুলো একটা একটা গ্রহ বোঝায়, ঠিক আছে? রাজসভার আমি এক্সাম্পলটা দিচ্ছি এখানে, মাথায় রাখবেন এই রাজসভার এক্সাম্পলটা, এটা দিয়ে আপনারা অনেক কিছু মানে মনে রাখতে পারবেন যে কার কিরকম নেচার গুলো কিরকম। তো সূর্য হচ্ছে রাজা, রাজ সিংহাসনে যে বসে রয়েছে সে হচ্ছে রাজা, সে হচ্ছে সূর্য। এবার সূর্যের একটা রাশি রয়েছে, সেটা হচ্ছে লিও। সূর্য কি বোঝায়? সূর্য বোঝায় হচ্ছে পিতা, বাবা, পুত্র। পুত্র শুধু পুত্রকে তো বোঝাই, প্লাস জ্যেষ্ঠ পুত্র, এল্ডার সন কে সূর্য বোঝায়। তাহলে মানে ইয়ঙ্গার সন তাকে কে বোঝায়? তাকে বোঝায় হচ্ছে, আমরা সেভেন্থ হাউস কে দিয়ে দেখি। কিছু কিছু ক্ষেত্রে মার্কিউরি বোঝায়, কিছু কিছু ক্ষেত্রে ভেনাস বোঝায়। মানে বেসিক্যালি আমরা সেভেন্থ হাউস কে দিয়ে দেখি সেকেন্ড সান, ঠিক আছে? সেকেন্ড চাইল্ড। সান বোঝা যাচ্ছে সরকার, গভর্নমেন্ট। সান বোঝা যাচ্ছে অথরিটি, কর্তৃত্ব। খ্যাতি বোঝায় ফেম, হ্যাপিনেস। সান হ্যাপিনেস কে বোঝায়। কারোর লাইফে যদি সূর্য অ্যাফ্লিক্টেড থাকে, সূর্য যদি খারাপ থাকে, মানে কোনো খারাপ গ্রহ সূর্যের দিকে দেখছে, বা সূর্য খারাপ দুস্থানে বসে রয়েছে, ঠিক আছে? দুস্থান কি, আমি এগুলো সব ডিটেলসে আলোচনা করবো পরে, আস্তে আস্তে সব করবো। দুশ্চিন্তা করার কিছু নেই। সূর্য যদি কোনো খারাপ জায়গায় বসে থাকে, তাহলে তার জীবনে সবকিছু থেকেও সুখ থাকে না। এটা হচ্ছে সূর্য বোঝায়। সূর্য খুব ইম্পর্টেন্ট। আর এই নখানা প্ল্যানেটের মধ্যে দুটো প্ল্যানেট হচ্ছে সবচেয়ে সাংঘাতিক ইম্পর্টেন্ট। এক হচ্ছে সূর্য, আর একটা কোনটা আমি পরে বলছি। সেটা সূর্য বোঝা হচ্ছে মস্তক, হেড। হেড কে সূর্য বোঝায়। হেড রিলেটেড যাবতীয় জিনিসপত্র সব সূর্য বোঝায়। সূর্য হার্ট কেও বোঝায়। হার্ট হার্ট কে তো বোঝায়, হার্ট থেকে বেশি সব থেকে বোঝায় সূর্য হচ্ছে সার্কুলেটরি সিস্টেম, রক্ত সঞ্চালন তন্ত্র। সূর্য বোঝায়। তাহলে এখানে দৃষ্টিটা কি? দৃষ্টি, প্রত্যেকটা গ্রহের নিজস্ব কিছু দৃষ্টি রয়েছে। যদি আমি একটা এক্সাম্পল দিই, যে এক্সাম্পলটা আমি পরে দিচ্ছি, পরে একটা ভালো যখন বলবো তখন পরে একটা ভালো এক্সাম্পল দিতে পারবো। যখন জুপিটার বলবো তখন একটা ভালো এক্সাম্পল দিতে পারবো, তখন বলছি দৃষ্টিটা কি। এখানে দেখে রাখুন জাস্ট, সূর্যের দৃষ্টি হচ্ছে সূর্যের একটি দৃষ্টি, সেটা হচ্ছে 7 নম্বর। চন্দ্রেরও একটি দৃষ্টি, সেটা হচ্ছে 7 নম্বর। এবার হচ্ছে চন্দ্র। সূর্য হচ্ছে রাজা হলো, এবার হচ্ছে চন্দ্র। চন্দ্র হচ্ছে কুইন, ঠিক আছে? চন্দ্র হচ্ছে কুইন, রানী। চন্দ্রের একটা রাশি, সেটা হচ্ছে ক্যান্সার। মুন বোঝা যাচ্ছে মাতা, সান বোঝা হচ্ছে ফাদার, মুন হচ্ছে মাদার। জ্যেষ্ঠ কন্যা, এল্ডার ডটার। বয়স্ক মহিলা, যে কোনো বয়স্ক মহিলাকে মুন বোঝায়। আবেগ, ইমোশন, মানসিক অবস্থা, মন। জলাশয়, আশেপাশে কোনো ওয়াটার বডি যদি থাকে, মন বোঝায়। হাসপাতালকে মন বোঝায়, ঠিক আছে? এই সমস্ত জিনিসগুলোকে মন বোঝায়। এরপরে আসছে মার্কিউরি। মার্কিউরির একটা দৃষ্টি, মার্কিউরি হচ্ছে হচ্ছে প্রিন্স, রাজসভার প্রিন্স, রাজার ছেলে। তো মার্কিউরি হচ্ছে রাজার ছেলে। মার্কিউরির দুটো রাশি আসছে, একটা মিথুন রাশি, একটা কন্যা রাশি। মার্কিউরি বোঝা যাচ্ছে ফ্রেন্ড কে বোঝায়। ফ্রেন্ড, যার যদি কারো যদি মার্কিউরি ভালো না থাকে, তাহলে তার ফ্রেন্ড সার্কেল ভালো হয় না। কারো যদি মার্কিউরি ভালো থাকে, তার ফ্রেন্ড সার্কেল দারুণ হয়, অনেক ফ্রেন্ডস থাকে। মার্কিউরি হচ্ছে বুধ। বুধ হচ্ছে বুদ্ধি, তো বুদ্ধিমত্তা, ইন্টেলিজেন্স কে বোঝা যাচ্ছে মার্কিউরি। মাথায় রাখবেন যে বুদ্ধি হচ্ছে, ইন্টেলিজেন্স হচ্ছে মার্কিউরি বোঝায়, কিন্তু উইজডম, বাংলা যেটাকে বলে প্রজ্ঞান, সেটা হচ্ছে জুপিটার বোঝায়। বাক শক্তি, কমিউনিকেশন স্কিল, যোগাযোগ দক্ষতা, স্পিচ, যোগাযোগ দক্ষতা, কথা বলার যে অ্যাবিলিটি, যাতে মার্কিউরি ভালো হয়। আর মার্কিউরি যদি ধরুন 2 নম্বর ঘরে বসে রয়েছে, সেই লোক খুব ভালো পলিটিশিয়ান হতে পারবে। পলিটিশিয়ানে
যে সবচেয়ে ভালো যে জিনিসটা দরকার সেটা হচ্ছে কথা বলার অ্যাবিলিটি। তো মার্কিউরি কথা বলার অ্যাবিলিটিকে বোঝায়। প্লাস আহ চাচাতো মামাতো ভাই বোন মানে হচ্ছে কাজিন, কাজিনকে বোঝায়। মাতৃকুল আত্মীয় মানে ম্যাটার্নাল রিলেটিভস কে সে বোঝায়, মার্কিউরি বোঝায়। মার্কিউরি আরো বোঝায় হচ্ছে স্কিনকে বোঝায়। তো মার্কিউরি হলো প্রিন্স। আর মার্স হচ্ছে, আপনি বলতে পারেন মার্স হচ্ছে জেনারেল। মার্স হচ্ছে জেনারেল, সেনাপতি। মার্স বোঝাচ্ছে সেনাপতি, শক্তি, শক্তি সব এনার্জি, সাংঘাতিক যে এনার্জি, সেই এনার্জিটাকে বোঝা হচ্ছে মার্স, সেনাপতি। দুটো রাশি আছে, একটা মেষ রাশি একটা বৃশ্চিক রাশি। মার্স বোঝা যাচ্ছে সহোদর ভাই বোন, সহোদর ভাই বোন মানে সিবলিংস কে বোঝায়। ভাই বোন, ভাই বোনের সম্পর্ককে মার্স বোঝায়। মার্স বোঝা যাচ্ছে স্বামী, মানে মেয়েদের ক্ষেত্রে মার্স বোঝা হচ্ছে হাজবেন্ড কে বোঝায়। আর ছেলেদের ক্ষেত্রে ওয়াইফ কে বোঝা হচ্ছে ভিনাস, শুক্র। মার্স বোঝায় যত রকম ডিফেন্স পার্সোনাল রয়েছে, আর্মি হতে পারে, পুলিশ হতে পারে, ঠিক আছে, যত রকম ডিফেন্স পার্সোনাল রয়েছে, সিকিউরিটি গার্ড হতে পারে, এটা বাউন্সার হতে পারে, তো সব এগুলো মার্স বোঝায়। জিম, তারপরে ইন্ডাস্ট্রি, যেখানেই শক্তি, যেখানেই এমন কোনো জিনিস যেখানে শক্তি লাগছে, সব জিনিসকে মার্স বোঝায়। আর বিশেষ করে যেখানে আহ, যন্ত্র লাগছে, মানে ইন্ডাস্ট্রিতে, কলকারখানা, মার্স বোঝায়। অস্ত্র, উইপনারি, মার্স বোঝায়। কেউ, কোনো একটা কোম্পানি যে ওয়েপন্স তৈরি করে, সেটা মার্স বোঝায়। আর বেশি করে বোঝায়, সবচেয়ে বেশি করে বোঝায় সেটা। এখানে হচ্ছে জুপিটার। এবার হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি বোঝা হচ্ছে টিচার। এখানে ফার্স্টেই বোঝা যাচ্ছে বৃহস্পতি সভায় টিচারকে বোঝায়। মাথায় রাখবেন, একটা রাজসভায় সবার উপরে বসে হচ্ছে রাজা, কিং। কিন্তু গুরু যে রয়েছে, যে গুরু, গুরু রাজার উপর দিয়েও যায়। গুরু যদি বলে যে তুমি এটা করবে না, তো রাজা বলবে ঠিক আছে, গুরু বলেছে এবং করবো না, করবো না। তো গুরু সবসময় রাজার উপর দিয়েও যায়। তো গুরু খুব পাওয়ারফুল। তো তাই জন্য আহ জুপিটার মানে বৃহস্পতি, বৃহস্পতি আশীর্বাদ সব ক্ষেত্রে কাজে লাগে। বৃহস্পতি হচ্ছে বেনিফিক প্ল্যানেট। কিছু কিছু ক্ষেত্রে বৃহস্পতি ম্যালেফিক হয়ে যায়, বাট স্টিল সেই ক্ষেত্রেও আহ জুপিটারের আশীর্বাদ লাগে প্রত্যেকটা কাজে। চাই সেটা চাকরি হতে পারে, বিয়ে হতে পারে, ঘর বদল হতে পারে, গৃহপ্রবেশ, মানে ঘর বদল হলো, কিছু কিনলাম জিনিসপত্র, কোথাও গেলাম, সমস্ত জিনিসে, লাইফে সমস্ত অ্যাসপেক্টে জুপিটারের ব্লেসিংস দরকার হয় কাজটা ভালো মতো ভাবে হওয়ার জন্য, শুভভাবে হওয়ার জন্য। তো জুপিটারের ব্লেসিংস খুব ইম্পর্টেন্ট। তো জুপিটার ভালো রাখা খুবই ইম্পর্টেন্ট মানুষের পক্ষে, মানুষের জন্য। কি কি করে ভালো রাখতে হয় সব আস্তে পরবর্তীকালে আমরা দেখব। তো জুপিটার হচ্ছে শিক্ষক, গুরু, উপদেশক, টিচার, আহ দ্বিতীয় স্বামী, সেকেন্ড হাজবেন্ড জুপিটার বোঝায়। সম্মানিত বয়স জ্যেষ্ঠা, মানে এল্ডার, রেসপেক্টেড কোনো এল্ডার লোক আমাদের পরিবারে বা আমাদের আশেপাশে। জ্ঞানকে বোঝায়, নলেজ কে বোঝায়। এখানে জ্ঞানের থেকেও বেশি বোঝা যাচ্ছে উইজডম, উইজডম কে বোঝায়। সম্পদ, সম্পত্তি, ওয়েলথ কে বোঝায়। জুপিটার না, জুপিটারের নেচারটা অনেকটা একটুখানি পুরোনো দিনের পাঠশালায় যে গুরুরা যেরকম ছিল, একটু হেলদি, একটু ফ্যাট হবে, একটুখানি শরীরে এত বেশি ফ্ল্যাট, এই যে গ্ল্যামার বেরোচ্ছে, তো ওই যে জিনিসটা জুপিটার বোঝায়। তো কারোর যদি জুপিটার লগ্নে বসে থাকে, আপনারা দেখবেন সেই লোকটা আহ ফ্যাট হলেও তাকে দেখতে ভালো লাগে, তার ভেতর থেকে আলাদাই একটা গ্ল্যামার বেরোয়। তো এটা হচ্ছে জুপিটারে, তার জুপিটার খুব ভালো, লগ্নে জুপিটার বসা খুব ভালো। আর অন্য জায়গায় যদি যায়, যতই খারাপ থাকুক, তার লাইফ ভালো যায়। লগ্নে জুপিটার বসা দারুণ জিনিস। তো এইগুলো হলো ব্লেসিংস, এগুলো হলো জুপিটার। এবার হচ্ছে ভিনাস। আচ্ছা, এখানে আমি একটা জিনিস বলি, ভিনাস কিন্তু স্পাউস বোঝায়। ভিনাস হচ্ছে একটা ফিমেল প্ল্যানেট। ফিমেল প্ল্যানেট তো বলবো না, প্ল্যানেট আবার মেল ফিমেল হয় নাকি? কিন্তু ভিনাসের মধ্যে যে এনার্জিটা, সেটা হচ্ছে ফেমিনাইন এনার্জিকে রিপ্রেজেন্ট করে। তো ওই জন্য ভিনাসকে ফিমেল প্ল্যানেট লোকে বলে। জ্যোতিষীরা দেখবেন, জ্যোতিষীরা ভিনাসকে ফিমেল প্ল্যানেট বলে। কিন্তু তার মানে এই না যে ভিনাস প্ল্যানেটটাই ফিমেল। প্ল্যানেটের যে এনার্জিটা ক্যারি করে, সেই এনার্জিটা হচ্ছে ফেমিনাইন এনার্জি, মানে সেই ফেমিনাইন এনার্জির সাথে রিজনেট করে। এখানে ভিনাস কিন্তু স্পাউস বোঝে। এখানে একটা এসে রয়েছে, এই শুক্র কিন্তু শুক্রাচার্য। শুক্র হচ্ছে শুক্রাচার্য, শুক্র কিন্তু ছেলে অ্যাকচুয়ালি, গুরু। শুক্র গুরু, বৃহস্পতিও গুরু। বৃহস্পতি হচ্ছে দেবতাদের গুরু, শুক্র হচ্ছে নিজেদের গুরু, অসুরদের। কিন্তু এখানে শুক্রটা
একটু আলাদা, অনেকটা একই। এই নিয়ে একটা পরে আমি ডিটেলসে আলোচনা করব যে কি কি ক্ষেত্রে আলাদা হয়, কি কি ক্ষেত্রে এক হয়। তো শুক্রাচার্য সাদা কাপড় পরে থাকে দেখবেন। তো শুক্র হচ্ছে বোঝায় স্পাউসকে বোঝায়, শুক্র বোঝায় লাক্সারিকে বোঝায়, জীবন সঙ্গীকে বোঝায়, পার্টনারকে বোঝায়, ছেলেদের ক্ষেত্রে স্ত্রীকে বোঝায়, যে কোনো পৃথিবীতে ননদকে বোঝায়, যে কোনো পৃথিবীতে নারীকে বোঝায়, ওমেন ইন জেনারেল। দ্বিতীয় কন্যাকে বোঝায়, অর্থকে বোঝায়, বিলাসিতাকে বোঝায়। অর্থ ইন দ্য সেন্স মানে মানে শুক্র তো লাক্সারিকে বোঝায়, মানে বিলাসিতাকে বোঝায়, যে কতটা এসো আরামে আমি জীবনটা কাটাচ্ছি, কত এসো আরামে আমি জীবনটা কাটাচ্ছি, সেই জীবনটা কাটানোর জন্য বিলাসিতা করার জন্য কতটা অর্থ দরকার, সেটা অর্থটা থাকা প্রয়োজন, যেটা আমি এক্সপেন্ড করতে পারবো, খরচা করতে পারবো। সেই যে ওয়েলথ, সেটা বোঝাচ্ছে শুক্র। শুক্র এটাও বোঝায়, শুক্র বোঝায় পারফিউমকেও বোঝায়, পারফিউম বলতে পারেন, যে কোনো সুন্দর গন্ধ শুক্র বোঝায়। শিল্প এবং হস্তশিল্পকেও শুক্র বোঝায়। আর্ট, হ্যান্ডক্রাফট, যত রকম ক্রাফটের জিনিস, এখানে আপনি দেখবেন যে শুক্রর সাথে অনেকটা হ্যান্ডক্রাফটের জিনিস তো অনেকটা সরস্বতীর সাথে, এনার্জির সাথে ভাইবটা ম্যাচ করে শুক্রের। সাদা, পবিত্র, আর্ট আর্ট অ্যান্ড ক্রাফট সরস্বতীর সাথে অনেকটা ভাইবটা ম্যাচ করে, যদিও আলাদা। এরপরে আমরা দেখে নিই, এরপর হচ্ছে স্যাটার্ন। স্যাটার্নের দুটো রাশি, স্যাটার্নের হচ্ছে ক্যাপ্রিকন, মকর রাশি এবং কুম্ভ রাশি। ঠিক আছে। স্যাটার্ন বোঝা হচ্ছে কর্মচারী, এমপ্লয়িজদের বোঝায়, দিনমজুর, যত রকম খেটে খাওয়ার লোকজন আছে সমাজে, যত রকম একটু গরিব লোকজন যদি হয় তাদেরকে স্যাটার্ন বোঝায়। রাজমিস্ত্রি, রাস্তায় ঘাটে যারা কাজ করে, ঠিক আছে। শৃঙ্খলতা, আইন কানুন, ডিসিপ্লিন, ল, এখানে আমি লিখতে ভুলে গেছি, স্যাটার্ন লকেও বোঝায়। স্যাটার্ন ধৈর্যকে বোঝায়। ল মানে হচ্ছে জাস্টিসের ক্ষেত্রে যারা যারা লিঙ্ক রয়েছে সব স্যাটার্ন বোঝায়, কারণ স্যাটার্ন নিজে হচ্ছে গড অফ জাস্টিস। ধৈর্যকে বোঝায়, পেশেন্সকে বোঝায়, কঠোর পরিশ্রম, সবচেয়ে ইম্পর্টেন্ট কঠোর পরিশ্রমকে বোঝায়, এই যে হার্ড ওয়ার্ক। তারপরে কেরিয়ারকে বোঝায় স্যাটার্ন। স্যাটার্নের নিজের ঘর হচ্ছে 10 নম্বর ঘর। ঠিক আছে। আর সব থেকে বড় জিনিস যে স্যাটার্ন বোঝাচ্ছে সময়কে বোঝায়। স্যাটার্ন ডিলেকেও বোঝায়, বিলম্ব, ডিলে, কোনো কাজে ডিলে হচ্ছে স্যাটার্ন বোঝায়। আমার স্যাটার্ন আস্তে 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 চলে, পা ভাঙা তো আস্তে আস্তে চলে। তো তো সে স্যাটার্ন বোঝা যাচ্ছে ভাগ্যকে, স্যাটার্ন বোঝায় ভাগ্যকে, লাককে বোঝাচ্ছে। দেখুন, সময়কে বোঝাচ্ছে, ভাগ্যকে বোঝাচ্ছে, হার্ডওয়ার্ককে বোঝাচ্ছে, কর্মজীবনকে বোঝাচ্ছে, যেখান থেকে লোকের পয়সা আসবে, আর অর্থকে বোঝাচ্ছে, ইনকাম। আমি আগে বললাম যে ভেনাস বোঝাচ্ছে হচ্ছে ওয়েলথকে, যে পয়সাটা আমার কাছে রয়েছে যেটা আমি খরচা করতে পারবো, ওয়েলথ। কিন্তু ইনকামটা আলাদা, ইনকাম হচ্ছে আমি যতটা হার্ডওয়ার্ক করছি যতটা রিওয়ার্ড পাচ্ছি, সেটাকে বলা হয় ইনকাম। সেই ইনকামটা বোঝায় সেটা। ওয়েলথ অন্য জায়গা থেকেও আসতে পারে, কোনো আমি প্রপার্টি ইনহেরিট করলাম, আমি আহ, পেলাম, আমি পূর্বপুরুষের থেকে, আমি তার থেকে আমি প্রপার্টি পেলাম, সেটাও ওয়েলথ হয়ে গেল। কিন্তু ইনকামটা আলাদা। তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে লাইফের খুব সাংঘাতিক সাংঘাতিক জিনিসগুলোকে স্যাটার্ন বোঝাচ্ছে। আমি ওই প্রথমে বলছিলাম যে দুটো সাংঘাতিক যতগুলো প্ল্যানেট রয়েছে সব থেকে দুটো সাংঘাতিক প্ল্যানেট হচ্ছে, একটা হচ্ছে সূর্য, আর সূর্যের ছেলে হচ্ছে স্যাটার্ন। তো স্যাটার্ন হচ্ছে সব সেকেন্ড সাংঘাতিক। স্যাটার্ন এতই বেশি সাংঘাতিক যে স্যাটার্ন মানুষের লাইফে বলতে গেলে 70 to 80% লাইফ স্যাটার্নই কন্ট্রোল করে, সবার সবার জীবনে। এই যেখানে দৃষ্টিগুলো লিখেছি, তো স্যাটার্ন কি রিপ্রেজেন্ট করে? স্যাটার্ন রিপ্রেজেন্ট করে হচ্ছে সার্ভেন্টকে। তাহলে দেখতে পাচ্ছেন যে রাজসভায় এখন সিংহাসনের উপর বসে রয়েছে কিং, রাজা। ঠিক আছে, সিংহাসনের উপর বসে রয়েছে রাজা, আর সেই রাজসভা থেকে বাইরে দাঁড়িয়ে আছে একজন সেবক, সার্ভেন্ট। এটা আর এরা সবচেয়ে বেশি পাওয়ারফুল। খুবই এখানে একটা কন্ট্রাস্ট, যে মানে কেউ কাউকে দেখতে পায় না, দেখতে পায় না মানে হ্যাঁ, ইন দ্য সেন্স বলতে পারেন যে কেউ কাউকে দেখতে পায় না। দেখতে পায় না আমি কি বলছি, এই যে বললাম স্যাটার্ন নাকি সূর্যের ছেলে, হ্যাঁ ছেলে, সূর্যের 3 ছেলে আছে। বড় ছেলে হচ্ছে যোম, দ্বিতীয় ছেলে হচ্ছে সূর্য, এই সূর্য বলছি, সূর্যের 3 ছেলে, বড় ছেলে যোম, দ্বিতীয় ছেলে হচ্ছে শনি, আর তৃতীয় ছেলে হচ্ছে তৃতীয় ছেলে না, তৃতীয় আই থিঙ্ক একটা মেয়ে আছে, আই গেস। আমার ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে, আপনারা জানলে বলবেন, কমেন্ট করবেন। তো দ্বিতীয় ছেলে হচ্ছে স্যাটার্ন।
এরপর হচ্ছে রাহু আর কেতু। রাহু আর কেতুর কোনো রাশি নেই। রাহু আর কেতু বলার আগে আমি এখানে একটা জিনিস বলি, সেটা হলো, জুম করি, জুম করে একটা জিনিস দেখাই। কালারটা আগে চেঞ্জ করি, হ্যাঁ কালারটা চেঞ্জ করাই আছে। ধরুন এটা হচ্ছে পৃথিবী, ঠিক আছে, আর্থ। পৃথিবী, এটা হচ্ছে পৃথিবীর অরবিট। হ্যাঁ, মুছে দিল। এটা হলো পৃথিবীর অরবিট। তো এটা হচ্ছে মুন, এটা হচ্ছে মুন। মুনের আবার নিজস্ব একটা অরবিট রয়েছে, ঠিক আছে। এইবার দেখুন যে এই যে জায়গাটা যেখানে ইন্টারসেক্ট করলো পৃথিবীর যে অরবিট, সেখানে মুনের অরবিটটা যেখানে যে পয়েন্টটি ইন্টারসেক্ট করছে, দুটো পয়েন্ট ইন্টারসেক্ট করছে, এই পয়েন্টটা হচ্ছে রাহু, এই পয়েন্টটা হচ্ছে কেতু। রাহু আর কেতু হচ্ছে ইমাজিনারি প্ল্যানেট, ছায়া গ্রহ বলা হয়। এরা অ্যাকচুয়াল কোনো প্ল্যানেট না। এরা চাঁদের দুটো নর্থ নোড এবং সাউথ নোড কে বোঝায়, ঠিক আছে। এই দুটো নোড সবসময়, দেখুন রাহু যদি ওপরে হয়, কেতু সবসময় নিচে হবে। তাই এই রাহু আর কেতু সবসময় অপোজিটে বসে। কখনো আর রাহু আর কেতু মানে পাশাপাশি বা কাছাকাছি হয় না, কখনো হয় না। রাহু আর কেতু সবসময় অপোজিট হবে, বিকজ এই চারটা যখন ঘুরবে, এখানে যদি চারটা থাকে, তাহলে এখানে এটা হবে রাহু, এটা হবে কেতু। এখানে হলে রাহু আর কেতু মানে উল্টো হতে পারে, চেঞ্জ হতে পারে, বাট রাহু নিচে থাকলে কেতু ওপরে হবে। এটা এটা খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, এটা বলা তো দরকার ছিল। সেরকম আরো কিছু কনসেপ্ট আছে, যেমন সূর্যের দুটো ঘরে আগে পিছু ভেনাস বসে, সূর্যের একটা ঘরে আগে পিছু মার্কিউরি বসে। তো এগুলো থাকে, এগুলো পরে ডিসকাস করবো আমরা। এগুলো একটুখানি কমপ্লিকেটেড কনসেপ্ট। রাহু হচ্ছে, এটা হচ্ছে রাহু, রাহুর মাথা আছে, বডি নেই। এখানে বডি দেখিয়েছে যদিও, বাট রাহুর মাথা আছে, বডি নেই। আর কেতুর বডি আছে, মাথা নেই। বিষ্ণু কেটে দিয়েছিলেন বা সাগর মন্থন করার সময়। তো রাহুর দৃষ্টি হচ্ছে 579, জুপিটারের মতনই দৃষ্টি রাহুরও। তো রাহু বোঝায় হচ্ছে শ্বশুর বাড়িকে বোঝায়, ইনলস কে বোঝায়। রাহু বোঝায় প্রযুক্তিকে বোঝায়, টেকনোলজিকে বোঝায়। পিতামহ পিতামাতা, গ্র্যান্ড প্যারেন্টস কে বোঝায়। কেতুও পিতামহ পিতামাতাকে বোঝায়। কেতু হচ্ছে ম্যাটার্নাল, আর রাহু হচ্ছে প্যাটার্নাল। তারপর মায়া, ভ্রম, ঠিক আছে, এগুলো হচ্ছে কি রাহু বোঝায়। বিদেশ ভূমি, ফরেন ল্যান্ডস কে বোঝায়। অপ্রচলিত উপায়, আনকনভেনশনাল মিন, এমন কিছু একটা যেভাবে চিন্তা ভাবনা যেটা মানে সবাই সমাজে সবাই যেটা ভাবে না, কিন্তু সমাজের বাইরে এমন কিছু চিন্তা ভাবনা, ভালো হতে পারে খারাপ হতে পারে, সেটা পরের ব্যাপার। বাট আনকনভেনশনাল মিনকে রাহু বোঝায়। পোকামাকড়, ইনসেক্ট, যত রকম ইনসেক্ট, রাহু বোঝায়। ভ্রম দর্শন, হ্যালুসিনেশন, ভুলভাল দেখা, রাহু বোঝায়। অন্তর্দৃষ্টি, কারো কার মনে কি চলছে সেটা পড়ে পড়ে ফেলার অ্যাবিলিটি, ইনটিউশন অ্যাবিলিটি, এটা রাহু বোঝায়। চন্দ্রেরও কিন্তু ইনটিউশন অ্যাবিলিটি রয়েছে, কিন্তু সেটা হচ্ছে একটুখানি শুভ টাইপের। আর রাহুর যে অন্তর্দৃষ্টি অ্যাবিলিটি রয়েছে, এটা একটু নেগেটিভ সাইডের, ঠিক আছে, একটু আলাদা, দুটো দুটো আলাদা। তো রাহু লটারিকে বোঝায়, আকস্মিক লাভ বা ক্ষতি, হঠাৎ করে লাভ হলো, হঠাৎ করে ক্ষতি হলো, এটা রাহু বোঝায়। আর লাস্টে আমরা দেখবো হচ্ছে কেতু। কেতু যেহেতু মাথা নেই, কেতু এরকম হাত পা এরকম চালাতে, দেখুন হাতে একটা এত বড় একটা তলোয়ার, এখানে একটা ঢালের মতো কিছু। তো কেতু যেহেতু মাথা নেই, হাত পা এরকম ভাবে চালাতে থাকে। কেতু বোঝায় হচ্ছে মানে সেপারেশন, কেঁচি, কেঁচি ভাব যে কাঁচি যেরকম ভাবতে পারেন। হ্যাঁ, কেতু সেটা বোঝায়। কেতু যেখানে বসে সেটাকে কেটে ফেলে, যেখানে বসে, যেখানে বসবে। কেতু যদি বিয়ের ঘরে বসে, বিয়ে কেটে যায়। কেতু যদি চাকরির ঘরে বসে, চাকরি সেপারেট হয়ে যায়। মানে সেই লোক বারবার চাকরি চেঞ্জ করতে থাকে, ঠিক আছে। কেতু যেখানে বসবে সেখানে সেটা সমস্যা হয়। এবার যদি কেউ, এবার কারো মাথায় মাথায় আসতেই পারে যে কেউ কেতু যদি লগ্নে বসে, সেটা নিয়ে পরে আমরা ডিসকাস করবো। কেতু বোঝা যাচ্ছে সন্থ, মানে সেইন্ট। কেতু বোঝা যাচ্ছে সন্ন্যাসীদের বোঝায়। আমি যে বললামই অলরেডি, মাতামহী। একাকিত্বকে বোঝায়, আইসোলেশনকে বোঝায়, বিচ্ছেদকে বোঝায়, সেপারেশন, ঠিক আছে। রাস্তার কুকুরকে বোঝায়, কুকুর মানে এখানে যে ঘরে পোষা কুকুর তা না। রাস্তায় যেসব কুকুররা রয়েছে, স্ট্রে ডগস, সেই স্ট্রে ডগস কে বোঝা হচ্ছে স্ট্রে ডগস কে বোঝা হচ্ছে কেতু। তাদের কারো যদি কেতু যদি খারাপ থাকে বা খারাপ ঘরে বসে রয়েছে, তাদেরকে নিয়মিত রাস্তার কুকুরকে খাওয়ানো উচিত। সেটা খুব দারুণ একটা রেমেডি, দারুণ রেমেডি। সেটাতে শনি ভালো হয়, রাহু ভালো হয়, কেতু ভালো হয়, একসাথে তিনটে প্ল্যানেট একসাথে ভালো হয় এটা।
অ্যাকচুয়ালি কাজ করে, অ্যাকচুয়ালি করে। যাদের কারো যদি থেকে থাকে তাহলে তারা এটা করতে পারেন। গুপ্ত বিদ্যাকে বোঝায়, সিক্রেট নলেজ। অজানা রোগকে বোঝায়, অজানা তথ্যকে বোঝায়। কোনো কারো ধরুন এমন একটা রোগ হলো তার কোনো ট্রিটমেন্টই হচ্ছে না, তা হাজার 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 ডাক্তার দেখানো হচ্ছে, হসপিটালে চেঞ্জ করা হচ্ছে, ওষুধ খাওয়ানো হচ্ছে, কিন্তু কোনো ট্রিটমেন্ট হচ্ছে না। তো এটা কেতু বোঝায়, তখন কেতু ট্রিটমেন্ট করতে হয়। কারাগার প্রিজনকে বোঝায়, আশ্রমকে বোঝায়। কারাগার আশ্রম দেখবেন এমন একটা জায়গা যেখানে মানুষ সামাজিক লাইফটা ছেড়ে যখন যায়, সেটা কেতুকে বোঝায়। রহস্যবাদ, ডিটেকটিভে কেতু বোঝায়। তো এই হলো মোটামোটা শব্দে আহ নখানা প্ল্যানেটের স্বভাব আচরণ, ঠিক আছে, আচার আচরণ। তো এই যে যতগুলো জিনিস আমি বললাম, তো ততগুলো জিনিস লাগবে প্রেডিকশন করতে। আমরা আবার লাস্ট যে পার্টটা দেখবো যে কিভাবে প্রেডিকশন করতে হয়। ঠিক আছে, এখন আমরা দেখবো কিভাবে প্রেডিকশনটা করতে হয়। এখন এতক্ষণ আমরা যা যা শিখলাম সব কটা জিনিস আমাদের এখন কাজে লাগবে প্রেডিকশন করতে। এখানে আহ আমি একটা এক্সাম্পল চার্ট বানিয়েছি, ঠিক আছে। এই চার্টে যখনই আমরা চার্ট করবো, আমি কি বলেছি, প্রথমেই আমরা যেটা জিনিসটা দেখবো সেই জিনিসটা হচ্ছে যে চার্টে লগ্ন কি কোথায়। লগ্ন কি? লগ্ন হচ্ছে তুলা লগ্ন। চার্টের যে জাতক তার রাশি কি? রাশি হচ্ছে মকর রাশি। সান সাইনটা অতটা ইম্পর্টেন্ট না। তো এই দুটো জিনিস আমাদের সবার আগে দেখে নিতে হবে, একটা হচ্ছে লগ্ন আর একটা হচ্ছে চন্দ্র। এবার এটা যার চার্ট, এটা যার চার্ট, ওনার প্রশ্ন হচ্ছে যে তার বিয়ে কখন হবে এবং কেমন হবে, আর কেমন হবে, এটা হচ্ছে তার প্রশ্ন। তো এইভাবে এবার আমরা প্রেডিকশন করা শুরু করব, ঠিক আছে। তো প্রেডিকশন করার আগে সবার আগে আপনি লক্ষ্য করবেন যে কোশ্চেনটা কি বলেছে। কোশ্চেনটা বলেছে বিয়ে কখন হবে। আমি বাকি জিনিসগুলো নিয়ে এখন আর ইন্টারেস্টেড না। আমি এখন শুধুমাত্র বিয়ের ঘরটা দেখবো। বিয়ের ঘর কোন ঘর? 7 নম্বর ঘর। 7 নম্বর ঘর দিয়ে সবসময় ম্যারেজকে চেক করা হয়। আমি 7 নম্বর ঘরটা দেখবো। 1 2 3 4 5 6 7, এটা হচ্ছে 7 নম্বর ঘর। এখান থেকে আমরা গোনা শুরু করব। এখান থেকে আমরা গুনবো, গুনে 7 নম্বর ঘর পেয়ে গেলাম, ঠিক আছে। 7 নম্বর ঘর পেয়ে গেলাম। প্রথমে যে জিনিসটা দেখবো 7 নম্বর ঘরে, যে 7 নম্বর ঘরে কোন রাশি রয়েছে। এখানে আমি দেখে দেখে নিলাম। ও এক লেখায়, এক মানে হচ্ছে অ্যারিস। আমি এখানে লিখে দেবো, লিখে নিলাম 1 নম্বর। এবার আমি দেখবো যে 7 নম্বর ঘরে কোনো গ্রহ বসেছে কি বসেনি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে শনি বসে রয়েছে। তো আমি এখানে লিখে নিলাম স্যাটার্ন বসে রয়েছে, ঠিক আছে। তো এবার আমরা প্রেডিকশন করা শুরু করবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমি একটা এই যে ডাউন অ্যারো দিয়েছি, এটা কি? এটা মানে হচ্ছে ডেবিলেটেড, নিচ। নিচ উচ্চ, উচ্চ নিচ্চ এগুলো হয়, এগুলো আমি পরে ভিডিওতে আরো ডিটেলসে ডিসকাস করবো। একবারে সব কনসেপ্ট দিয়ে দিলে সব গুলিয়ে যাবে। তো ওটা আপনার আপাতত এই ডিগ্রি, এখানে দেখুন ডিগ্রি লেখা আছে প্রত্যেকটা গ্রহের। এখানে আবার কিছুদের মধ্যে এখানে স্কোয়ার করা আছে, কিছুদের এখানে স্টার করা আছে। এই সমস্ত জিনিসগুলো আমরা পরে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে আলোচনা করবো। একসাথে সব দেখলে গুলিয়ে যাবে। তো আপাতত ওইটা ভুলে যান। আপাতত আমরা এই দুটো জিনিসে ফোকাস করব। একটা এরিস লেখা আছে, একটা স্যাটার্ন লেখা আছে বিয়ের ঘরে। কি মানে বোঝায়? প্রথমে আমি স্যাটার্নটা কি বোঝায় সেটা আমি বলি, ঠিক আছে। স্যাটার্ন বোঝায়, স্যাটার্ন কি বোঝায়? এক্ষুনি আমরা দেখলাম যে স্যাটার্ন বোঝাতে সময়, ডিলে, ডিলেকে বোঝায়। স্যাটার্ন অলসো বোঝায় হার্ড ওয়ার্ককেও বোঝায়। স্যাটার্ন ইচ্ছাকেও বোঝায়, যে ইনকামকেও বোঝায়। বাট এইখানে কি আমরা কোন জিনিসটা আমরা ইউজ করব? এখানে ইউজ করব আমরা হচ্ছে, এখানে আমাদের বিয়ের কথা বলা হয়েছে। বিয়েটা কখন হবে, কবে হবে? তো এখানে আমরা ডিলে ওই জিনিসটা ইউজ করবো, যে স্যাটার্ন যদি 7 নম্বর ঘরে বসে থাকে তাহলে তার বিয়ে মানে দেরিতে হবে, অনেকটাই দেরিতে হবে। কতটা দেরিতে? ইউজুয়ালি এরকম হয় যে স্যাটার্ন যদি 7 নম্বর ঘরে বসে থাকে তাহলে তার বিয়ে 32 থেকে 36 বছর বয়সের মধ্যে হয়, বা তার থেকেও বেশি দেরিতে হতে পারে। বাট ইউজুয়ালি এই টাইমটার মধ্যে হয়, 32 থেকে 36 বছর বয়সে, ঠিক আছে। এমনও হতে পারে যে 35 বছর বয়সের মধ্যে বিয়ে পাকাপাকি হয়ে গেল, বাট হলো না, বিয়েটা ফাইনালি হলো আর একটু পরে গিয়ে, but দেরি হবে। বা এরকম হতে পারে অনেক তাড়াতাড়ি বিয়ে কথা হয়ে গেছে, বিয়েতে ফাইনালি বিয়েটা হলো গিয়ে আরো অনেক দেরিতে, কোনো কাজের সূত্রে বা অন্য কোনো সূত্রে। বাট স্যাটার্ন যদি এখানে বসে থাকে তাহলে বিয়েটা অনেক দেরিতে হয়। এইবার আমরা দেখবো যে এরিস মানেটা কি বোঝাচ্ছে। এরিস হচ্ছে, এরিসের নেচার হচ্ছে এই যে না রাশিটা যে বোঝাবে যে তার ওয়াইফ কেমন হবে, তার ওয়াইফটা কিরকম হবে। তার ওয়াইফ হবে এরিসের নেচারে হবে। এরিসের নেচার যেগুলো বোঝাচ্ছে যে ইন্ডিপেন্ডেন্ট, স্ট্রং, ইন্ডিপেন্ডেন্ট। তিনি হচ্ছে মেল।
এনার বয়স হচ্ছে 28, ঠিক আছে। তো এনার যে ওয়াইফ যে হবে, সে কখনো মানে তাকে কেউ কন্ট্রোল করছে এই জিনিসটা পছন্দ করবে না। এই জিনিসটা যদি যার চায় তিনি যদি কখনো করতে চায়, ওয়াইফকে বলতে না তুমি এরকম করবে না, তুমি ওরকম করো, তুমি ওরকম করবে না, তুমি এরকম করো, তখনই ঝামেলাটা লাগবে, সাংঘাতিক ঝামেলা লাগবে সেপারেশন। তো কারণ এই সেটা পছন্দ করেন না। আর যেহেতু স্যাটার্ন এখানে ডেবিলিটেড, তাই জন্য আরো তো সেটা আরো বেশি করে হবে, সেটা আমরা পরে দেখবো ডেবিলিটেড মানে রিসল্টেড কি মানে কি এগুলো। তো এইখানে আমরা দেখলাম যে স্যাটার্নের বিয়েটা অনেকটা দেরিতে হবে, বাট এখানে কোশ্চেন হচ্ছে বিয়েটা কি আদৌ হবে, দেরিতে হবে, কত দেরিতে হবে, আমাদের একটা সময় থাকে। অনেক দেরি যদি হয়ে যায় তখন তো বিয়ে করাটা চাপ না। তো তখন আমরা সেটাকে ডিটারমাইন করার জন্য আমরা এখানে চেক করব যে কোন গ্রহ আহ এই 7 নম্বর ঘরকে দৃষ্টি দেখছে, মানে দেখছে কোন গ্রহ দৃষ্টি ফেলছে 7 নম্বর ঘরে। কোনো যদি শুভ গ্রহ 7 নম্বর ঘরে দৃষ্টি ফেলে তাহলে বিয়েটা হবে। আর কোনো গ্রহ যদি 7 নম্বর ঘরের দৃষ্টি যদি শুভ কোনো যদি না ফেলে, তাহলে বিয়েটা হওয়াটা চাপের, হতেও পারে নাও হতে পারে, না হওয়ার পসিবিলিটি বেড়ে যাচ্ছে, ঠিক আছে। তো আমরা এখানে প্রথম থেকে চেক করা শুরু করব। এই জন্য দৃষ্টিটা মনে রাখা ইম্পর্টেন্ট। চাঁদের দৃষ্টি একটি দৃষ্টি হয়, 7 নম্বর দৃষ্টি হয় চাঁদের। তো 1, 2, 3, আমি কালারটা চেঞ্জ করি, সবুজ কালার নেই। এখানে হলো 1, এখানে হলো 2, এখানে হলো 3, এখানে হলো 4, হচ্ছে না, চাঁদ হচ্ছে না। তো চাঁদটা আমি কেটে দিলাম। এখানে কেতুটা চেক করব, কেতু 1, 2, 3, কেতুর দৃষ্টি হয় 5, 7 আর 9। তো এখানে 1, 2, 3 হচ্ছে না, কেতু কেটে দেবো। জুপিটার তো দেখেই বোঝা যাচ্ছে জুপিটার হবে না, জুপিটার 5, 7, 9 হয়। 1, 2, 3, 4, 5 এখানে দেখছে জুপিটার, এখানে দেখছে না। তো জুপিটার তো আমরা কেটে দেবো, জুপিটার দেখছে না। স্যাটার্ন তো বসেই রয়েছে এখানে। এখানে আমরা চেক করবো মার্স আর ভেনাস রয়েছে। তো মার্সের দৃষ্টি হয় হচ্ছে 4, 7 আর 8। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তো মার্সও দেখছে না। তারপরে আমরা চেক করবো ভিনাস। ভিনাসের একটাই দৃষ্টি, সেটা হচ্ছে 7 নম্বর দৃষ্টি। তো দেখবো হচ্ছে ভিনাস দেখছে কিনা। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ভিনাসের 7 নম্বর দৃষ্টি এখানে হবে। তো ভিনাসও দেখছে না। সূর্যের একটাই দৃষ্টি 7 নম্বর, সূর্যের 7 নম্বর দৃষ্টি এই জায়গাটায় হবে, সূর্য দেখছে না। এটা যাবো। মার্কিউরি, মার্কিউরি একটা দৃষ্টি হয় 7 নম্বর। 1, 2, 3, 4, 5, 6, 7। মার্কিউরি দৃষ্টি হচ্ছে এই জায়গাটায় হচ্ছে। তো মার্কিউরির দৃষ্টিও, মার্কিউরিও শনিকে দেখছে না। কোনো একটা গ্রহ চাই যাই যে শনিকে দেখবে, ভালো বা খারাপ, ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ। রাহুকে দেখি, রাহু 5, 7, 9 আছে। রাহু 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 রাহু দেখছে। আপনাদেরকে আরেকবার দেখাই যে রাহুর এই যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এখন রাহু ডাইরেক্টলি শনিকে দেখছে। রাহু কিন্তু এমনিতে একটা ম্যালেফিক প্ল্যানেট, মানে খুব একটা বেনিফিক প্ল্যানেট না। তো রাহু যখন শনিকে দেখছে, এমনিতেই শনি এখানে একটা খারাপ পজিশনে বসে রয়েছে। শনি যখন একে বসে, শনি যখন নিচ হয়ে যায়। নিচ হয়ে যাওয়া মানে হচ্ছে তার আহ, যে নেচার, তার নেচারের পুরোপুরি অপোজিট অপোজিট জায়গায় বসে রয়েছে। তো শনি তখন সেখানে ভালো ফিল করে না। সেখানে যখন রাহু দেখছে, সেই জিনিসটা অনেক খারাপ হয়ে যাচ্ছে, অনেকটাই খারাপ হয়ে যাচ্ছে, মানে তার বিয়ে হওয়ার সম্ভাবনা খুবই কম। যদিও হয় তো মানে খুবই মুশকিল। এবার আপনার মনে প্রশ্ন আসতে পারে তাহলে কি এনার বিয়ে হবেই না? আমরা এখানে এটা এখনই আমরা ডাইরেক্টলি বলে দিতে পারি না। বাট ওপর ওপর দেখে মনে হচ্ছে যে বিয়ের পসিবিলিটি এনার খুব কম। কিন্তু তার জন্য আমাকে পুরোপুরি একটা ভার্ডিক্ট দেওয়ার জন্য আমাকে D9 চার্ট দেখতে হবে। D9 চার্ট হচ্ছে এরকমই একটা চার্ট, ডিভিশনাল চার্ট। তো এই ঘরটাকে আরো ভেঙে চেক করা হয়। তো তার মধ্যে এই 7 নম্বর ঘর, এই ঘরটা লগ্ন, এগুলো চেক করা হয়। তো এখানে যদি ভালো থাকে, এখানে যদি কোনো একটা ভালো গ্রহ বসে, কিছু একটা ভালো যদি থাকে এই জায়গায় 7 নম্বর ঘরে, তাহলে এনার বিয়েতে বেঁচে যাবে। বা এনার 7 নম্বর ঘরে যদি কোনো এখানে ধরুন একটা কোনো ভালো গ্রহ বসে রয়েছে, 1, 2, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এখানে না, ধরুন এখানে বসে রয়েছে, ঠিক আছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। ধরুন এখানে জুপিটার বসে রয়েছে এনার। আমি এনার D9 চার্ট আমি এখনো দেখিনি, বাট আমি না দেখেই বলছি, ধরুন এখানে এনার যদি জুপিটার এখানে বসে থাকে, তাহলে এনার বিয়েটা বেঁচে যাবে। D9 চার্ট, আমি D9 চার্টের কথা বলছি। D1 চার্টটা আমরা দেখলামই।
তো যেখানেই বসুক, কিন্তু তার মানে এটা কি মানে D1 চার্টটা আমরা দেখলাম কি করতে, আমরা ডাইরেক্টলি ওই D9 চার্টই দেখে নিতে পারি। ব্যাপারটা না, আগে আমাদের সবসময় D1 চার্টই দেখতে হয়। D1 চার্টই ওভারঅল বোঝে যে ওভারঅল সিনারিওটা কিরকম। ফর এক্সাম্পল, এখানে শনি বসে রয়েছে আর আমরা এখানে দেখতে পাচ্ছি যে রাহু এখানে দেখছে, দেখে বলছে যে না, এখানে বিয়ে হওয়ার সম্ভাবনা খুবই কম। তা এখানে কখনো, এখানে যদি ডি নাইন চার্টে কখনো এখানে জুপিটার বা এখানে মার্কিউরি বসবে না, বা মার্কিউরি বা জুপিটার এখানে কখনো বসবে না। আমি এখানে ডি9 চার্ট দেখিনি, না দেখে আমি বলে দিচ্ছি এখানে জুপিটার বা এখানে মার্কিউরি কখনো বসবে না। হতেই পারে না, সম্ভবই না। মানে কেন সম্ভব না বলছি, বিকজ সেটা যদি বসে তাহলে এনার বোঝা যাচ্ছে এনার বিয়ে খুব ভালো হবে, আর এনার বিয়ে খুব তাড়াতাড়ি হবে। মানে মার্কিউরি যখন কোথাও বসে বা কোথাও দেখে, সেখানে বিয়ে তাড়াতাড়ি হয়। মার্কিউরি ইউথ কে বোঝায়, বলেছিলাম না মার্কিউরি হচ্ছে প্রিন্স, মার্কিউরি হচ্ছে রাজার ছেলে প্রিন্স। তো মার্কিউরি সবসময় ইউথ কে বোঝায়। এনার যদি জুপিটার মানে মার্কিউরি যদি 7 নম্বর ঘরে এনার বিয়ের হাউসকে যদি মার্কিউরি দেখছে, তার মানে এনার বিয়ে খুব তাড়াতাড়ি হওয়ার কথা। কিন্তু D1 চার্টে লেখা আছে স্যাটার্ন বসে রয়েছে এখানে। তো সেটা কি কি করে সম্ভব? স্যাটার্ন D1 চার্ট বলছে যে বিয়ে হবেই না, আর D9 চার্ট বলছে যে খুব তাড়াতাড়ি বিয়ে হবে। এতটা ভুল হতে পারে না। ঠিক আছে, এতটা ভুল কখনো হয় না। যেটা হতে পারে সেটা হচ্ছে যে এনার যদি এখানে কোনো ভালো এই 7 নম্বর ঘরকে যদি কোনো ভালো গ্রহ যদি দেখে, অবজার্ভ করে, দৃষ্টি দেখছে, অ্যাসপেক্ট করছে, তাহলে এনার বিয়েটা হবে। বিয়েটা হবে, আর যখন হবে মোটামুটি ঠিকঠাক চলে যাবে। আর সেটা যদি না হয়, এখানে ধরুন এখানে যদি কেতু বসে বা এখানে যদি রাহু বসে, হয়ে গেল, সিরিয়াসলি হয়ে গেল। আর যদি বিয়ে হয়েও যায় কোনো রকম ভাবে, খুব সমস্যা হবে, সাংঘাতিক সমস্যা হবে। প্রত্যেকটা দিন তার একদম মানে অশান্তি, যে প্রত্যেকটা দিন তার মানে হেল হয়ে যাবে যাকে বলে। এইভাবে গণনা করতে হয়, প্রেডিকশন এইভাবে করতে হয়। এখানে কি আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না, এখানে খুব একটা ইন্টারেস্টিং জিনিস রয়েছে এই চারটার মধ্যে। ভিডিওটা শেষ করার আগে আমি এটা বলে দিই। সেই জিনিসটা হচ্ছে, এখানে যদি আপনারা জুপিটারকে দেখেন, জুপিটার প্রথমত নিজের রাশিতে বসে রয়েছে, নিজের 12 নম্বর ঘরে বসে রয়েছে, নিজের রাশিতেই বসে আছে জুপিটার। ঠিক আছে, জুপিটার কোথায় বসেছে? 6 নম্বর ঘরে বসেছে। 6 নম্বর ঘর কিসের ঘর? সরকারি চাকরির ঘর। তো 6 নম্বর ঘরে জুপিটার বসে আছে মানে এনার সরকারি চাকরির ভাগ্য সাংঘাতিক। আরো আছে 1, 2, 3, 4, 5। দেখুন, 5 নম্বর ঘর জুপিটার থেকে 5 নম্বর ঘর হচ্ছে সূর্য বসে রয়েছে। সূর্যটা কোন ঘর? 10 নম্বর ঘর। তো এনার কেরিয়ার লাইফের ঘরে সূর্য বসে রয়েছে, মানে ইনি যেখানেই চাকরি করবে, তো ইনি এসে মানে উঁচু সমাজের উঁচু পজিশনে চাকরি করবে। মানে আইএএস হতে পারে, বা কাউন্সিল মানে কালেক্টর হতে পারে। ঠিক আছে, আইএএস কালেক্টর এরকম হতে পারে, কাজে যেতে পারে, আইপিএস অফিসার হতে পারে। কারণ সূর্য কেরিয়ার হাউসে বসে রয়েছে, প্লাস জুপিটার সূর্যকে অবজার্ভ করছে। আরো আছে দেখুন, এই হলো 1, 2, 3, 4, 5 নম্বর হলো 6, 7। জুপিটার 7 নম্বর ঘরকে দেখছে, প্লাস জুপিটার এনার 9 নম্বর ঘরকে দেখছে। কারণ জুপিটার তিনটে তিনটে অ্যাসপেক্ট হয়, তিনটে দৃষ্টি হয়। একটা হচ্ছে 5, এই হলো 5, এই হলো 7, আর এই হলো 9। তাহলে জুপিটার এনার কেরিয়ার হাউসকে কন্ট্রোল করছে, এনার বিদেশ যাওয়ার হাউসকে কন্ট্রোল করছে, এনার পয়সার হাউসকে কন্ট্রোল করছে। ইনি যেই পজিশনে থাকুক না কেন, ইনি পরবর্তীকালে বিশাল পয়সাওয়ালা হবে। কারণ জুপিটার বসে রয়েছে চাকরির ঘরে, সরকারি চাকরির ঘরে, আর দেখছে হচ্ছে মানে পয়সার ঘরে। ইনি যদি সরকারি চাকরি প্রিপারেশন করে, তাহলে এনার লাইফে অভাবে অসুবিধা হবে না। বাট আনফরচুনেটলি ইনি সরকারি চাকরি প্রিপারেশন করছে না। তো এটাই হয়, মানুষের যেটা করা উচিত সেটা মানুষ করে না। তো ফাইনালি কিছু একটা ফাইনালি আমরা একটা একটা সিম্পল রেমেডি দেখে নিই। এখানে আমি কোনো মানে বড়সড় কোনো রেমেডির কথা বলিনি, কারণ এখনো আমরা D9 চার্টটা দেখিনি। আরো কিছু জিনিসপত্র দেখতে হয়, অষ্টক বর্গ দেখতে হয়, বিংশোত্তরী দশা দেখতে হয়। ঠিক আছে, তারপরে আরো অনেক অনেক কিছু আছে। জেমিনিও দেখতে হয়, জেমিনি চার্টও আছে, দেখে লোকে কেপি চার্ট দিয়েও প্রেডিকশন করে। অনেক সময় হয় যে বেদিক চার্টেও কিছু বলছে, বাট কেপি চার্ট খুব ভালো মতো অ্যাকুরেট জিনিসপত্র বলে। সেগুলো দেখে, সেগুলো আমরা পরবর্তীকালে পরবর্তী লেকচারে আস্তে আস্তে সব ডিসকাস করবো, চাপের ব্যাপার নেই। বাট এখানে আমি একটা জেনারেল রেমেডি একটা বলেছি। জেনারেল রেমেডি হচ্ছে যে ইনি কোনো যদি এল্ডার ওমেন্সদের, এই বয়স্ক মহিলাদের যদি ইনি সার্ভ করে, কোনো গরিব লোকদের, দিনমজুর লোকদের যদি ইনি সার্ভ করে,
সার্ভ মানে কি? সার্ভ মানে হচ্ছে ডোনেটের কথা বলছি। যদি ডোনেশন করে বা মন্দিরে ডোনেশন যদি করে বা উনি কোনো রকম শনিবার করে যদি কোনো কুকুরকে খাওয়ায় বা বিশেষ করে যদি কালো কুকুর হয় তাহলে তো আরো ভালো। তাহলে এগুলো হচ্ছে স্যাটার্নের জেনারেল রেমেডি। ঠিক আছে? এগুলো উনি করতে পারেন। বাট রেমেডি বলার আগে সবার আগে সবগুলো চার্ট মিলিয়ে D1 চার্ট, D9 চার্ট, ঠিক আছে? D7 চার্টও কিছু কিছু ক্ষেত্রে দেখে। তো এই সমস্ত যত রকম চার্ট আছে সেগুলো দেখে। কোন দশা চলছে সেগুলো দেখা হয়। কোন গোচর চলছে সেগুলো দেখা হয়। এই সমস্ত জিনিসপত্র দেখে যখন ফাইনাল ভার্ডিক্ট লোকে লোকে মানে জ্যোতিষীরা যখন দেয়, তারপরে রেমিডিস দেওয়া হয়। ঠিক আছে? তো আজকের জন্য আমরা ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ওম নমঃ শিবায়।